বিশ্বাস এমন একটা জিনিস যেটা কাউকে করা যায় না, কিন্তু যাকে একবার মন থেকে কেউ বিশ্বাস করে তাকে কখনো অবিশ্বাস করতে মনেই চায় না। সে যে বিশ্বাস ভাঙার মতো কাজ করতে পারে সেটাই বিশ্বাস করতে মন চায় না। তবে সবকিছুর যেমন একটা সীমা থাকে, ঠিক সেরকমই বিশ্বাসেরও থাকে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, তেমন নিজের ভালোবাসার মানুষটাকেও বিশ্বাস করতে হয় ঠিকই, কিন্তু অন্ধবিশ্বাস না। কখনো যদি মনে কোনো সংশয় বা প্রশ্ন আসে, নিজে একবার অন্তত যাচাই করা উচিত। আমি তো সেটাই করেছি। রূপ যাই বলুক, আমি তো জানি আমি আদ্রিয়ানকে ঠিক কতটা ভালোবাসি। রূপের কথায় পাত্তা না দিয়ে আমি ছুটে চলে গেলাম আদ্রিয়ানের কাছে। ওর রক্তাক্ত হাতটা ধরে কেঁদে দিয়ে বললাম, কি হয়েছে এখানে? হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে না? চলো, হসপিটালে যেতে হবে। বলে ওর হাত ধরে টেনে নিয়ে যেতে নিলে ও আমার হাত ধরে নিজের কাছে এনে এক হাতে জড়িয়ে ধরে বলল, আমি একদম ঠিক আছি, ডোন্ট ওয়ারি। আমি আমার ওড়না খুলে ওর হাত শক্ত করে পেঁচিয়ে বেঁধে দিয়ে নাক টেনে কাঁদতে কাঁদতে বললাম, ঠিক আছে মানে কি? হ্যাঁ, কতটা রক্ত বেরোচ্ছে? ওই একটুখানি, তুমি কান্না বন্ধ করো আগে। আমি এবার আওয়াজ করেই কেঁদে দিলাম। আদ্রিয়ান আরেক হাত দিয়ে আমার চোখ মুছে একটু হাঁপানো গলায় বলল, চুপ করতে বললাম তো। আমিও ওকে দুহাতে জড়িয়ে ধরলাম। আদ্রিয়ান আমার মাথায় হাত বলিয়ে রূপের দিকে তাকিয়ে বলল, কি যেন বলছিলি? রূপ ওর বাঁধা দেহটাকে একটু ঝাঁকিয়ে বলল, এটাই যে তুই যার জন্য সবকিছু করেছিস সেই তোকে ধোকা দিয়েছি। আমার কথা মতো তোর সব প্ল্যান, ইনফরমেশন, পেপার সব দিয়ে আমাকে সাহায্য করেছে। আমার কথা শুনেছে, আমায় বিশ্বাস করেছে, কিন্তু তোকে নাম আমার কথায় তোর পকেটে মাইক্রোফোনটা রেখে দিয়েছি। আজ ভাগ্যের জোরে এখানে তুই জিতে গেলেও ভালোবাসার কাছে হেরে গেছিস। ইয়েস, ইউ লুজড। আদ্রিয়ান আমার দিকে একবার তাকালো, কিন্তু আমার চোখ ওর বেঁধে রাখা আহত হাতটার দিকে বারবার যাচ্ছে। আদ্রিয়ান বকা সত্ত্বেও আমার চোখ দিয়ে জল পড়ছে। আদ্রিয়ান আবার আমার চোখ মুছে দিতে দিতে রূপকে বলল, হ্যাঁ ঠিক, ও তোর কাছে আমার ফাইলের ইনফরমেশন, ম্যাপস, ফর্মুলা সব দিয়েছে। এমনকি আমার প্রতিটা মুভমেন্টের খবরও তোকে দিয়েছে। আমার পকেটে মাইক্রোফোনও রেখেছে। সব কারেক্ট আছে, কিন্তু তোর এটা একবারও মনে হচ্ছে না যে এত সবের পরেও আমরা তোদের সবগুলোকে এত ইজিলি কি করে ধরে ফেললাম বলতো? একবারও মনে হলো না যে সব এত ইজিলি কি করে হয়ে গেল? রূপ ভ্রু কুঁচকে ফেলল। একবার আমার দিকে, একবার আদ্রিয়ানের দিকে তাকালো। আদ্রিয়ান বাঁকা হেসে বলল, সিরিয়াসলি বলতে হবে, তোর প্ল্যানটা একদম পারফেক্ট ছিল। এইরকম নিখুঁত প্ল্যান ফ্লপ হওয়ার চান্সই নেই বললেই চলে। কিন্তু ভুল একটাই ছিল, যাকে ব্যবহার করে তুই তোর কাজটা করতে চেয়েছিলি সে অনি ছিল। রূপ কিছুই বুঝতে পারছে না। অবাক দৃষ্টিতে একবার আমায় তো একবার আদ্রিয়ানকে দেখে যাচ্ছে। আদ্রিয়ান আবার বলল, হ্যাঁ, ও তোকে সবকিছুই দিয়েছিল, কারণ আমি ওকে দিতে বলেছি। ও তোর কথা মতো সব করেছে, কারণ আমি ওকে করতে বলেছি। আমি বলেছি তাই ও সব করেছে। রূপ বিস্ফোরিত চোখে তাকালো এবার আমার দিকে, যেন ও চিন্তাও করতে পারেনি এমন কিছু একটা হবে। আর আমার চোখের সামনেও সেই দিন রাতের কথা ভেসে এলো। আদ্রিয়ানের মুখে সেসব কথা শুনে বেডে বসে পড়লাম। এক মুহূর্তের জন্য সব থেমে গেছিল আমার। আমি ভাবতেও পারি না আদ্রিয়ান খুন করতে পারে, তাও আমাকে। কি হলো বল? যদি বলি রূপের বলা সব কথা সত্যি, তাহলে? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, এটা হতেই পারে না, তুমি মিথ্যে বলছো। ও আমার দিকে স্থির দৃষ্টি ফেলে বলল, তোমার এটা কেন মনে হচ্ছে যে আমি এরকম করতেই পারি না? ইসরাক ভাইয়াকে মারা তোমার পক্ষে সম্ভব না, আর আমাকে ছাদ থেকে ফেলে দেওয়া তুমি নিজেকে নিজে করতে পারলেও আমার সাথে এরকম করতে পারবে না, কখনোও না। ও আমার পাশে বসে বলল, তাহলে কি জানতে চাইছো তুমি? সত্যিটা। রূপ যা যা বলেছে এমনি তো বলেনি। হ্যাঁ, তুমি খারাপ কিছু না করলেও কিছু তো করেছো, সেটা কি? আদ্রিয়ান শক্ত কণ্ঠে বলল, রূপ যা বলেছে তাই সত্যি। আমি এবার রেগে উঠে দাঁড়িয়ে বললাম, তুমি আমায় সত্যিটা বলবে না তাই তো? ওকে ফাইন, আমি এখন এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব। তোমার ভাষ্য মতে তুমি তো একজন খুনি, আর একজন খুনের সাথে এক ছাদের নিচে থাকা যায় না। বলে উঠে চলে যেতে নিলেই আদ্রিয়ান আমার হাত ধরে ধমকের সুরে বলল, একটা পা এগুলে ঠ্যাং ভেঙে খোড়া করে ঘরে বসিয়ে রাখবো।
ওর ধমকে বেশ দমে গেলেও মনে অনেকটা সাহস জুগিয়ে নিয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, তুমি বলবে না তো? যা বলার আমি বলে দিয়েছি। আমি এবার একটু বেশিই রেগে গেলাম। রেগে গিয়ে টি টেবিলে রাখা ছুরিটা নিয়ে নিজের হাতে ধরে বললাম, আদ্রিয়ান, তুমি যদি সত্যিটা না বলো এখন আমি কিন্তু নিজেকে শেষ করে দেব। ও হকচকিয়ে গিয়ে উঠে দাঁড়িয়ে বলল, অনি, ওটা সরাও। দেখো, আমি বলবো তোমাকে, ওটা সরাও। বলে ও এগোতে নিলেই আমি পিছিয়ে গিয়ে বললাম, খবরদার কাছে আসবেন না আদ্রিয়ান, এক্ষুনি বলবে, না হলে আমি। আদ্রিয়ান অস্থির হয়ে হাত উঁচু করে বলল, ওকে সব বলছি, তুমি ওটা নামাও, আগে লেগে যাবে এক্ষুনি। তুমি বলবে তারপর আমি থামাবো। বলতে বলতেই হুট করে আদ্রিয়ান এসে আমার হাতটা সরিয়ে দিয়ে ছুরিটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে ঠাঠিয়ে একটা চড় মারলো আমায়। এতই জোরে মেরেছে মনে হলো আমার গালটা জ্বলে যাচ্ছে। আমি গালে হাত দেব তার আগেই আমার দুই বাহু ধরে নিজের কাছে এনে চেঁচিয়ে বলল, খুব বেশি পাখনা গজিয়ে গেছে তাই না? নিজেকে শেষ করবি তুই? আর একবার এরকম কোনো কথা যদি মুখেও আসে না, প্রথমে তোকে নিজের হাতে মারবো, এরপর নিজেকে, যেখানে শুধুমাত্র তোর জন্য সবটা করে যাচ্ছি, আর তুই মরার কথা বলছিস। হ্যাঁ, ওর এক একটা কথাই কেঁপে কেঁপে উঠছি আমি। কিন্তু ওর শেষ কথাটা শুনে ভ্রু কুঁচকে ফেলে বললাম, আমার জন্য? আদ্রিয়ানের দৃষ্টি এবার স্থির হয়ে গেল। কিছু না বলে চলে গেল ব্যালকনিতে। কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে কিছু একটা ভেবে আমিও দৌড়ে ব্যালকনিতে চলে গেলাম। আদ্রিয়ান এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে থেকে বলল, আচ্ছা, তোর মনে হয় না সেদিন তোমার গুলিটা লাগার পর তোমাকে কারা হসপিটালে নিয়ে গেল? আমি সেদিনকার কথা ভাবতে ভাবতে বললাম, হ্যাঁ, ওনারা বলেছিলেন যে কিছু অফিসার্স নিয়ে এসেছিল আমাকে। তাদের মধ্যে আমিও ছিলাম। আমি চমকে তাকালাম আদ্রিয়ানের দিকে। কি বলছে কি ও? ও ছিল মানে? ও কি করে থাকবে? আমায় জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আদ্রিয়ান বলল, তখন কেমব্রিজ ইউনিভার্সিটির কিছু স্টুডেন্টদের মার্ডারের কেস চলছিল। তার উপর একটা নতুন ইনফরমেশন উঠে এসেছিল যে ওরা একটা সফটওয়্যারটা বানিয়েছে, আর সেটা ওই টেরোরিস্টদের কাছে। আর তখন কেসটা আমায় দেওয়া হয়। ওনাদের মতে একজন বাংলাদেশি, এবং ওই সফটওয়্যার সম্পর্কে আমার চেয়ে ভালো কেউ বুঝবে না। শুধু আমাকেও না, ইশরাক, আদিবকেও কেসটাতে ইনভলভ করেছিল। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে বললাম, কিন্তু এরকম রিস্কি একটা কাজে আপনাদের ইনভলভ কেন করলো? আদ্রিয়ান একটা লম্বা শ্বাস নিয়ে বলল, কারণ আমরা শুধু ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট নয়, সিক্রেট ইনভেস্টিগেটরও। যদিও সব কেস না, সফটওয়্যার সম্পর্কিত যেসব কেস আছে সেগুলোই দেখতাম আমরা, তবে সিক্রেটলি। আমি বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থেকে বললাম, এজেন্টদের মতো? এক্স্যাক্টলি। 2.5 বছর আগে আমরা তিনজনেই ইউকে থেকে দেশে এসেছিলাম, যেটা কেউ জানতো না, আমার বাবা মাও না। আর ওই জঙ্গলেই আমাদের অপারেশন ছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানো, সেদিন তুমি তোমার অজান্তেই আমাদের মিশনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলে। খুব কঠিন কাজটা তোমার জন্য খুব সহজ হয়ে গেছিল। তুমি ফাইলটা বাইরে নিয়ে আসাতে, আর ওদের ধরাটাও। যদিও ওই টিমের একজন বস আর 3 জন অর্ডিনারি টেরোরিস্ট পালিয়ে গেছিল, কিন্তু বাকি সবাইকে ধরতে পেরেছিলাম। কিন্তু তোমাকে গুলিবিদ্ধ অবস্থায় আমরাই হসপিটালে নিয়ে যাই তোমাকে। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছি ওর দিকে। অবাক কণ্ঠেই বললাম, তারপর? আদ্রিয়ান মুচকি একটু হাসি দিয়ে বলল, মজার ব্যাপার, তোমাকে কোলে নিয়ে গোটা জঙ্গল পেরোনোর দায়িত্বটা আমার ছিল। হসপিটাল নেওয়ার পুরো সময়টা গাড়িতে তুমি আমার 2 বাহুতে আবদ্ধ ছিলে। ওই রকম পরিস্থিতিতেও এক অদ্ভুত ভালো লাগা কাজ করছিল আমার। এরকম মনে হচ্ছিল যেন তুমি আমার খুব কাছের কেউ, খুব কাছের। এই পিচ্চি মেয়েটার মধ্যে যে এত সাহস থাকতে পারে ভাবতেই পারিনি। আর এটাও ভাবিনি যে এই পিচ্চি মেয়েটাই একদিন আমার বউ হবে। আমরা বিডিতে সিক্রেটলি এসেছিলাম, তাই তোমাকে হসপিটালে অ্যাডমিট করে দিয়েই কলেজে জানানোর ব্যবস্থা করেই আমাদেরকে যেতে হয়েছিল। বলে আদ্রিয়ান থামলো। আমিও চুপ করে মনোযোগ দিয়ে ওর কথা শুনছি। এক অদ্ভুত ঘোরের মধ্যে আছি আমি। কিছুক্ষণ চুপ থেকে আদ্রিয়ান বলল, সব ঠিকই ছিল। দেখতে দেখতে 2 বছরের মতো কেটে গেল, কিন্তু এক মুহূর্তের জন্যও তোমাকে ভুলতে পারিনি আমি। ভালোবাসি কিনা জানতাম না, কিন্তু হ্যাঁ, নিজের মন থেকে সরাতে পারছিলাম না আমি তোমাকে। এরপর আমার দেশে ফেরার সময় আসে, ফিরেও আসি, কিন্তু
আমি ঘোরের মধ্যে থেকেই বললাম, কিন্তু ভাইয়ার এঙ্গেজমেন্টের দিন যখন তোমাকে দেখলাম, বিশ্বাস করো কিছু সময়ের জন্য থমকে গেছিলাম। ভাবতেই পারিনি আবার দেখা হবে তোমার সাথে। পিঙ্ক গাউন পরে বাচ্চামো করতে থাকা শ্যাম বন্ডের মেয়েটাকে দেখে সেদিন আরেকবার থমকে গেছিলাম। সেদিন বুঝেই গেছিলাম ভালোবাসি আমি তোমাকে, আমার শ্যামাঙ্গীকে, জান পাখিকে। বলে আমার দুই বাহু ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল, আমার মায়াবিনীকে। আমি ছলো ছলো চোখে তাকিয়ে দেখছি ওর দিকে। ও একটু হেসে বলল, সেদিন আমার গায়ে জুস ফেলে যখন তুমি ভীত দৃষ্টিতে তাকিয়েছিলে, খুব হাসি পাচ্ছিল আমার। আমি ইচ্ছে করে তোমাকে বকেছিলাম, কারণ তোমার ভীত চেহারাটা দেখতে ভীষণ ভালো লাগে আমার। এরপরের দিনগুলো আরো সুন্দর ছিল। ভাইয়া বৌমনির বিয়ের তোড়জোড়, তোমাকে নিয়ে খুনসুটি, সবার হই হুল্লোড়, ইশরাকের বাবা হওয়ার খবর, সবটাই। কিন্তু কিন্তু কি? এর মধ্যেই টেরোরিস্টদের সেই টিমটাই নতুন করে তৈরি হয়। এটাই প্রবলেম। টেরোরিস্টরা কখনো সব এক জায়গায় থাকে না, আলাদা আলাদা জায়গায় থাকে। তাই এদের এক টিম ধরলেই আরেক টিম জেকে বসে। কিন্তু ওইবার ওদের টার্গেট ছিলে তুমি, কারণ ওদের ধারণা ছিল ফাইলটা তোমার কাছে আছে, তাই তোমার লাইফ রিস্ক ছিল। এরপর আমি যেটা করেছি সেটা ঠিক না ভুল তার উত্তর আমি আজও পাইনি। আমি কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করলাম, সেটা কি? টেরোরিস্টরা এমনি আমাদের উপর নজর রাখছিল। আমি ওদের এটা জানার ব্যবস্থা করে দেই যে ফাইলটা আমার কাছে আছে, তোমার কাছে নয়, যাতে করে ওদের নজর তোমার উপর থেকে সরে আমার উপর এসে পড়ে। কিন্তু আমি ভাবিও নি এই ছোট্ট একটা কাজের পরিমাণ এতটা ভয়াবহ হবে। আমি এবার অনেকটা ভয় পেয়ে গেলাম। ভীত আর জিজ্ঞাসু চোখে তাকিয়ে রইলাম ওর দিকে। ও বলল, ইশরাক আমায় না জানিয়ে ইচ্ছে করে ওই ফাইলে একটা ডুপ্লিকেট ফলস হার্ড কপি ওর নিজের কাছে রেখেছিল, যেন টেরোরিস্টরা যদি কিছু করার চিন্তা করেও থাকে তাহলে যেন সেই আঘাত সবার আগে তোমার বা আমার না, ওর নিজের উপর এসে পড়ে। আদিব বা আমায় কাউকে জানায়ওনি এই কথা, কারণ ও জানতো আমরা ওকে জানালে ও আমাদের এটা করতে দেবে না। আমার হাতে পায়ে রেলিং এর উপর চলে গেল। মোটামুটি আন্দাজ করে ফেলেছি ঠিক কি হয়েছে। আমার সারা শরীর মৃদুভাবে কেঁপে কেঁপে উঠছে। আদ্রিয়ান বলল, তারপর ভাইয়া রিসিপশনের দিনটা সবচেয়ে ভয়ঙ্কর দিন ছিল। ওই দিন ভোরবেলায় আমাদের বাড়ি আসার পথেই ইশরাকের উপর অ্যাটাক হয়। ওর তেমন প্রিপারেশন না থাকায় ওদের সাথে টিকতে পারে না। ওকে ধরে একটা 7 তলা বিল্ডিং এর ছাদে নিয়ে যায় ওরা। বেশ 2 ঘন্টা ওকে টর্চার করার পরেও ও মুখ খোলেনি। ওর মুখ থেকে কথা বের করার জন্য যত রকমের টর্চার করা যায় সব করেছে, একবারও আমার বা তোমার নাম নেয়নি। অবশেষে যখন কোনো লাভ হলো না, তখন আদমরা অবস্থায় ওকে 7 তলা বিল্ডিং এর ছাদ থেকে নিচে ফেলে দেয়। আর ও এটুকু বলে আদ্রিয়ান থেমে গেল। ওর কান্না ভেজা কণ্ঠটা আর এগুচ্ছে না হয়তো। আমি চোখ বন্ধ করে কেঁদে দিলাম। নিজের বন্ধুকে আর তার বন্ধুর ভালোবাসাকে কতটা ভালোবাসলে এত বড় আত্মত্যাগ করা যায়। আদ্রিয়ান নিজেকে সামলে নিয়ে বলল, তবে পরে ওর একটা মেসেজ পেয়েছিলাম। হয়তো ওর উপর অ্যাটাক হওয়ার কিছুক্ষণ আগেই বুঝতে পেরেছিল কিছু একটা হবে। সেখানে একটা কথাই লেখা ছিল, হয়তো আর কথা হবে না। নূর আর আমার বাবুটাকে দেখে রাখার দায়িত্ব তোর। প্লিজ ওদের কোনো কষ্ট পেতে দিস না। আমার কিছু হলে সেটা নূর মানতে পারবে না রে। অনেকে বলিস ওকে একটু সামলাতে। ওই মেয়েটার কথায় জাদু আছে, ওর দ্বারা সব সম্ভব। ভালো থাকিস। তোর বিয়েটা আর খাওয়া হলো না, তবে সমস্যা নেই, আমি তো তোর সাথেই থাকবো সব সময়। আর আমার মৃত্যুকে স্বাভাবিকভাবেই নিবি। মৃত্যু শুধু আমার শরীরটাকে, তোদের মনে তো আমি সবসময় থাকবো, তাই না? বিশ্বাস করো, ইশরাকের লাশ দাফন করার পর ওর এই মেসেজটা পড়ে আমার পুরো পৃথিবী শূন্য হয়ে গেছিল। শেষ হয়ে গিয়েছিলাম আমি। আমি ফুপিয়ে কেঁদে উঠলাম। আমার জন্যে আজ এসব হয়েছে। সবার চোখে ইসরাক ভাইয়াকে টেরোরিস্টরা মেরেছে, কিন্তু সত্যি তো এটাই, ইসরাক ভাইয়াকে আমি মেরেছি। আমার জন্যে আজ নুরাপুর জীবনটা এরকম হয়ে গেছে। নীরাজ বাবা ভাড়া শুধু আমার জন্যে। আমার কান্না দেখে আদ্রিয়ান আমার ধরতে আসলেই আমি পিছিয়ে গিয়ে বললাম, আমি খুনি, আমার জন্যই এসব হয়েছে। আমি করেছি সব আমার জন্যে। আদ্রিয়ান আমায় নিজের সাথে মিশিয়ে ধরে দুগালে হাত রেখে বলল, কিচ্ছু হয়নি তোমার জন্যে। তুমি এসবের কিছু জানতেই না। আমি জানতাম এসব কথা, তুমি মানতে পারবে না, তাই তোমাকে বলতে চাইনি। কিন্তু আজ বাধ্য করলে আমাকে বলতে।
আমার ওর সব কথা কানে এলেও মাথায় ঢুকলো না। আমি শুধু একই বিলাপ করে যাচ্ছি। আমার মাথায় শুধু এটাই ঘুরছে, ইশরাক ভাইয়ার মৃত্যুর জন্য আমিই দায়ী। আদ্রিয়ান আমার 2 বাহু ধরে ঝাঁকিয়ে ধমক দিয়ে বলল। অনি, আমি চমকে উঠলাম। আদ্রিয়ান আলতো হাতে আমার চোখ মুছতে মুছতে বলল, তোমার কোনো দোষ নেই, প্লিজ বোঝার চেষ্টা করো। যদি কেউ দোষী হয় সেটা আমি, যা করার আমি করেছি, তুমি কিচ্ছু করনি। আমি ওর হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে ভাঙা গলায় বললাম, তুমি এটা ঠিক করনি আদ্রিয়ান, একদম ঠিক করনি। কি হতো আমি মরে গেলে? আমি তেমন গুরুত্বপূর্ণ কেউ নই, আমায় বাঁচাতে তুমি। আদ্রিয়ান চোখ বন্ধ করে একটা শ্বাস নিয়ে বলল, আমি জানতাম না ইশরাক এমন কিছু করবে। আমি তো ভেবেছিলাম যা আজ আসার আমার উপর আসবে, কিন্তু সবটা এলোমেলো হয়ে গেল। আমি কিছু একটা ভেবে চোখ মুছে ভাঙা কণ্ঠে বললাম, এরপর এরপর কি হয়েছিল? ইশরাকের মৃত্যুটা আমি না মানতে পারছিলাম, আর না নিজেকে ক্ষমা করতে পারছিলাম। সবাইকে দূরে সরিয়ে দিয়েছি, আর তোমাকেও নিজের জীবন থেকে দূরে রাখতে চেয়েছি, কারণ আমার জীবনটাও অনিশ্চিত ছিল। ইশরাকের মৃত্যুতে সবাই যতটা কষ্ট পেয়েছে, আমি চাইনি আমার মৃত্যুতেও সবার এরকম কষ্ট পাক। আমি চাইনি তোমার জীবনটা নষ্ট হোক, কিন্তু বাবার জেদ আর তোমার একরকমের জন্যে বিয়ে হলো আমাদের। প্রথম দিন আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, কারণ আমি চেয়েছিলাম তুমি চলে যাও। কিন্তু পরে তোমার কান্না, ওসব কথা শুনে একটা কথাই ভাবছিলাম, যে সত্যি এসবে তোমার কোনো দোষ নেই। তোমাকে কষ্ট পেতে দেব না বলে সবচেয়ে বড় কষ্ট তো আমি দিচ্ছি। তাই সেদিন মনকে শক্ত করে ভেবেছিলাম, যা হবে পরে দেখা যাবে, আপাতত সবটা স্বাভাবিক করব। কিন্তু তার আগে তোমার ফিউচার সিকিউর করা বেশি দরকার ছিল, যাতে আমার কিছু হয়ে গেলেও তোমাকে কারো উপর নির্ভরশীল হতে না হয়। তুমি যাতে নূরের মতো অসহায় হয়ে না পড়ো, বাকিটা তো তুমি জানো। আমি একটু ভাবতে ভাবতে বললাম, কিন্তু রূপ, ও কেন এসব বলছে তোমার নামে? ও কি চায়? আদ্রিয়ান স্থির কণ্ঠে বলল, ও একজন টেরোরিস্ট। আমি চমকে গিয়ে বললাম, তার মানে 1.5 বছর আগে? আদ্রিয়ান আমায় থামিয়ে দিয়ে বলল, না, তখন ছিল না, কিন্তু ইশরাককে মারার সময় ছিল। এবার আমার কাছে সবটা ক্লিয়ার হচ্ছে, আস্তে আস্তে সবটা মিলছে। আমি আদ্রিয়ানের দিকে তাকিয়ে বললাম, তার মানে ও চাইছে আমাকে গুটি করতে, তোমার কাছ থেকে ওই ফাইল আর তোমার প্ল্যানের ডিটেলসটা নিতে চেয়েছিল। ঠিক তাই, এই জন্য শুরু থেকে তোমাকে ওর থেকে দূরে রাখতাম। আমি ওর ধারে কাছে যাওয়াটা পছন্দ করতাম না, অ্যান্ড আই থিঙ্ক ও তোমাকে পছন্দও করে। আমি কিছুক্ষণ ভেবে বললাম, তাহলে নবীন বরণের দিন আমায় ওই বন্ধ রুমে নিয়ে গিয়ে জিজ্ঞেস কে করেছিল? আমি আমি অবাক হয়ে গেলাম, কাঁপা কাঁপা গলায় বললাম, কেন? কারণ রূপের লোকেরা তোমার উপর নজর রাখছিল, ওদের একটু হলেও সন্দেহ হচ্ছিল ফাইলটা তোমার কাছে আছে হয়তো, তাই ওটা করে ওদের দেখিয়েছি ফাইলটা তোমার কাছে নেই। ওখানে আমার সাথে আদিব আর অভ্র ছিল, আর তোমাকে দেখে অবাক অভ্রই হয়েছে। ও জানতো না আমরা তোমাকেই ধরে এনেছি। হঠাৎ করে ছাদের কথা মনে পড়তেই বললাম, আর ওই ব্যালকনি থেকে, মেডিকেলের ওই ব্যালকনি থেকে আমায় কে ফেলেছিল? আদ্রিয়ান একটা ছোট্ট শ্বাস নিয়ে বলল, রূপ, আমি সেদিন যেমন পোশাকে এসেছিলাম তেমন পোশাকে এসেছিল, যাতে করে তোমাকে ভুল বোঝানো সহজ হয়। উদ্দেশ্য ছিল আমাকে মানসিকভাবে ভেঙে দেওয়া। ও জানতো এমনিতেও তুমি ওর হবে না, তাই। আমি একটা লম্বা হতাশার শ্বাস নিলাম। অনেকটা সময় দুজনেই চুপ ছিলাম। নীরবতা ভেঙে আমিই বললাম, তো এরপর? আদ্রিয়ান আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে রূপের কথা মতোই কাজ করতে হবে। আমি অবাক হয়ে বললাম, কি? হ্যাঁ, কিন্তু সেটা ওর মনে হবে। আসলে তুমি সবটা আমাদের প্ল্যান অনুযায়ী করবে। আমি ব্যাপারটা বুঝতে না পেরে বললাম, বুঝলাম না। বলবো সবটা, আগে প্ল্যানটা সাজিয়ে নেই। তবে তোমাকে সাহস রাখতে হবে। রাখবো। আমার জন্য যে ভয়ঙ্কর ক্ষতি হয়েছে, এই কাজটা করে একটু হলেও সে পাপের বোঝাটা হালকা হবে। আমি কিচ্ছু বললাম না, সোজা রুমে এসে সোফায় বসে পড়লাম। ইশরাক ভাইয়ার মৃত্যুর ঘটনাটা যেন আমার চোখের সামনে ভাসছে। এমন মনে হচ্ছে আমি ওনার ওরকম নৃশংস খুন হতে নিজের চোখে দেখেছি, আর এসবের জন্য আমি দায়ী। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে আমার। আদ্রিয়ান এসে আমার কাঁধে হাত রেখে বলল, অনেক কান্না বন্ধ করো, আমার কথাটা। আমি হাত সরিয়ে দিয়ে বললাম, কি শুনবো? হ্যাঁ, আর কিছু বলার বাকি আছে তোমার?
আদ্রিয়ান জোর করে আমার 2 বাহু ধরে নিজের কাছে এনে বলল, সব কথা তো হয়ে গেছে অনি, তাহলে কেন এসব বলছো? আমি ছাড়া দিয়ে ছাড়িয়ে বললাম, তোমার ধারণা আছে আমার মনে কি চলছে? আমার জন্য একটা বাচ্চা আজ এতিম। আমার জন্য একটি মেয়ে দিন রাত নিজের ভালোবাসার স্মৃতি নিয়ে কান্না করে। আমার জন্য একটা হাসি খুশি প্রাণবন্ত ছেলে নিজের সব স্বপ্নকে অপূর্ণ রেখে চলে গেল। কি করে ক্ষমা করব নিজেকে? তুমি ঠিক করনি এটা আদ্রিয়ান, ক্ষমা করব না আমি তোমাকে। তুমি আমাকেও অপরাধী করে দিলে আদ্রিয়ান। এর চেয়ে আমি ওদের হাতে গেলে। আর কিছু বলার আগেই আদ্রিয়ান আমার গাল চেপে ধরলো। ওর চোখ লাল হয়ে গেছে, দাঁতে দাঁত চেপে বলল, আজ বলেছো, আর যেন কখনো এ ধরনের কোনো কথা না শুনি, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। বলে আমায় ছেড়ে ও রুম থেকে বেরিয়ে গেল। আমিও কিছুক্ষণ কান্না করে ডায়েরি নিয়ে বসেছিলাম লিখতে। আদ্রিয়ানের কথাই হুঁশ এলো আমার। আদ্রিয়ান রূপকে বলল, তোকে আজ অবধি অনি যেসব কাগজ ম্যাপ দিয়েছিল সবটাই ফেক ছিল। আমার তৈরি করে দেওয়া জিনিসগুলোই ও তোকে দিত আমার কথা মতো, আর আমার ল্যাব থেকে তো ও কিছু আনেইনি, দেবে কি করে তোকে? রূপ হিংস্র চোখে তাকালো আমার দিকে, রাগে কড়মড় করে বলল, এটা তুমি ঠিক করোনি অনি ম্যাম, তোমাকে তো আমি। আদ্রিয়ান সাথে সাথেই বলল, কিচ্ছু করতে পারবি না, কারণ ওকে ঘিরে আদ্রিয়ান নামক একটা বলয় আছে। ওকে ছুতে গেলেও সেই বলয় ভেদ করে যেতে হবে, যা তোর পক্ষে অসম্ভব। রূপ একটু চিন্তা করে বলল, কিন্তু ওই মাইক্রোফোন, ওটা তো ও সত্যিই তোর পকেটে রেখেছিল। আদ্রিয়ান হালকা হেসে থুতনি চুলকে বলল, তোর হাতের ওই ব্রেসলেটটা চেক কর। উপস, সরি, তোর হাত বাঁধা। অফিসার, একটু হেল্প করুন ওকে। অফিসার গিয়ে রূপের হাতের ব্রেসলেট থেকে একটা মাইক্রোফোন বের করলো। রূপ অবাক হয়ে তাকিয়ে আছে, আর আমি কাল বিকেলের কথা ভাবছি। কালকে আমি ইচ্ছে করে রূপের উপর হোঁচট খেয়ে পড়েছিলাম, কারণ ওর হাতে ভর করে ওঠার সময় মাইক্রোফোনটা লাগিয়ে দিয়েছি। এটাও আদ্রিয়ানেরই প্ল্যান ছিল। আদ্রিয়ান বলল, আমরা জানতাম কাল অন্তত তুই চেঞ্জ করার সময় পাবি না, প্রচুর কাজ আছে, তাই ওই মাইক্রোফোন দিয়ে তোদের সব প্ল্যান আমরা জেনেছি। আর এই মাইক্রোফোন যেটা তুই আমায় দিয়েছিস, সেটা দিয়ে তুই সেটাই শুনেছিস যেটা আমরা তোকে শোনাতে চেয়েছি, যার ফলে এত তাড়াতাড়ি তোরা আমাদের ফাঁদে পা দিলি। সহজ কথায় তোদের করা গর্তেই তোদেরকে ফেললাম। রূপ ক্ষিপ্ত চোখে দেখছে আমার দিকে। আমি রূপের দিকে এগিয়ে দিয়ে ঠাটিয়ে একটা থাপ্পড় মেরে দিলাম। তারপর ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বললাম, মানতেই হবে আপনার প্ল্যানটা কিন্তু মারাত্মক ছিল। আপনার ওসব কথাই কিছুক্ষণের জন্য হলেও মন দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু আপনার প্রথম ভুল ছিল এটা বলা যে আদ্রিয়ান আমায় ফেলে দিয়েছে। প্রথমত এটা আমি জানি যে দুনিয়া উল্টে গেলেও আদ্রিয়ান এটা করবে না, আর দ্বিতীয়ত তখন আদ্রিয়ান আমার সাথে ফোনেই ছিল। তাহলে আর দ্বিতীয় ভুল ছিল আদ্রিয়ান কোথায় কি আছে সবটা আমায় বলা, কারণ এগুলো আপনি কি করে জানলেন? যখন আপনিও সন্দেহভাজন, তাহলে আপনি ভাবলেন কি করে আমি আমার স্বামীর চেয়ে আপনাকে বেশি বিশ্বাস করব? রূপ কিচ্ছু বলছে না, শুধু হিংস্র চোখে দেখছে আমায়। আদ্রিয়ান বলল, মানে তুই ওকে ব্যবহার করে আমার ক্ষতি করতে চেয়েছিলি? সিরিয়াসলি? আমি যদি কোনো অন্যায় করেও থাকতাম, তাহলেও প্রয়োজনে ও নিজের হাতে আমায় মেরে নিজেকেও শেষ করে দিত, কিন্তু সেই অধিকার ও কাউকে দেবে না। এটাই আমাদের ভালোবাসা, যেটা বোঝার মতো ক্ষমতা তোদের নেই। রূপর বাঁধা শরীরটা আরেকবার ঝাঁকিয়ে হুঙ্কার দিল। এর মধ্যে আদিপ ভাইয়াও চলে এলো। আদিপ ভাইয়া এসে বলল, সব রেডি, এবার এদের নিয়ে যাওয়া যাবে। অফিসাররা সবগুলো নিয়ে গেল। রূপকে নেওয়ার সময় রূপ শাসিয়েও গেল আমাকে আর আদ্রিয়ানকে। ওদের নিয়ে যেতে অভু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক, সব ঝামেলা মিটলো ঠিকঠাক। স্যার চলুন, আপনাকে ডক্টরের কাছে যেতে হবে। আদিপ ভাইয়া বলল, হ্যাঁ, ভাগ্যিস গুলিটা হাতের কিনারায় শুয়ে বেরিয়ে গেছে, যদি অন্য কোথাও লাগতো। আমি আবারও ওর হাতের দিকে তাকিয়ে কেঁদে দিলাম। আদ্রিয়ান আমার দোগালে হাত রেখে বলল, আবার কাঁদে? অনি প্লিজ, দেখো কিচ্ছু হয়নি। এখন ডক্টরের কাছে গিয়ে ব্যান্ডেজটা করলেই হয়ে যাবে। একেবারে সাইড ঘেঁষে গেছে গুলিটা, সামান্য চোট। আমি ফুপিয়ে কেঁদে দিয়ে বললাম, একটু? হ্যাঁ, কতখানি রক্ত বেরিয়েছে। তুমি সব সময় এরকম করো, কেয়ারলেস একটা। বলে আদ্রিয়ানকে জড়িয়ে ধরলাম আমি। আদ্রিয়ানও আমায় জড়িয়ে ধরে বলল, পাগলি একটা। আমি চুপচাপ ওর বুকে মাথা এলিয়ে রেখে দিয়েছি।
আজ অনেক বড় একটা বোঝা নামলো। এত ঝামেলা, রক্তারক্তি, খুনোখুনি, এত কিছুর পর এবার শান্তি এলো আমাদের জীবনে। অভ্র আর আদিপ ভাইয়ার কাশির আওয়াজ শুনে আমি আর আদ্রিয়ান একে অপরকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালাম। দুজনেই হালকা মিটমিট করে হাসছে। আমি আজ চোখে একবার আদ্রিয়ানের দিকে তাকিয়ে চোখ সরিয়ে দিলাম। অভ্র বলল, স্যার চলুন তাহলে। আদ্রিয়ান আমার এক হাতে জড়িয়ে দিয়ে ওদের দিকে তাকিয়ে বলল, চলো। এরপর আদ্রিয়ানকে নিয়ে আমরা হসপিটালে গেলাম। ওর হাত ব্যান্ডেজ করিয়ে ডক্টরের কাছ থেকে ঔষধ নিয়ে বাংলোতে ফিরে এলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আদ্রিয়ান আর আমি দুজনেই ঘুমিয়েছি, কারণ দুজনেই বেশ ক্লান্ত ছিলাম। বিকেলে ঘুম থেকে উঠে ঘুম ঘুম চোখে পাশে হাত রেখে ফাঁকা পেয়ে ভ্রু কুঁচকে চোখ খুলে তাকালাম। পাশে আদ্রিয়ানকে দেখতে পেলাম না। একটা ছোট্ট হাই তুলে উঠে বসে ধীর পায়ে ব্যালকনির দিকে গিয়ে দেখি আদ্রিয়ান ব্যালকনিতে রেলিং ধরে দাঁড়িয়ে দূরের দিকে তাকিয়ে আছে। আমি গিয়ে আদ্রিয়ানের হাত জড়িয়ে ধরে বললাম, কি ভাবছো? ও আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, উঠে গেছো? আদ্রিয়ান কিছু না বলে আমার এক হাতে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল। আমি ওর পেটের উপর হাত রেখে বললাম, সব কত অদ্ভুত ছিল তাই না? আর সবকিছুই খুব তাড়াতাড়ি হয়ে গেল তাই না? হ্যাঁ, আর এসব কিছু তোমার জন্যই হয়েছে। তুমি এতটা হেল্প না করলে কাজটা এত সহজ হতো না। আমি কিছুক্ষণ চুপ করে ভেবে বললাম, কিন্তু রূপ, ও কি করে আমার উপর এতটা ভরসা করে ফেললো? মানে ও কি করে ভেবে নিল যে আমি ওকে হেল্প করব, ওর কথা শুনবো? আদ্রিয়ান স্বাভাবিকভাবেই বলল, সিম্পল, ও জানতো তুমি খুব ইমোশনাল, আর তোমার ইমোশনকে হাতিয়ার করাটা সহজ হবে। তাই ইশরাকের মৃত্যু, আমার ভালোবাসা, এসব বলে তোমার উইক পয়েন্টে আঘাত করে তোমার ব্রেইন ওয়াশ করতে চেয়েছে। সেদিন যদি আমি তোমাকে সত্যিটা না বলতাম, তাহলে হয়তো সত্যি তুমি একটা ভুল করে বসতে। আমি একটা লম্বা শ্বাস ফেলে বললাম, রূপ তো সব আমায় আলাদা করে বলেছিল, কিন্তু তুমি কি করে জানলে এসব কথা? আদ্রিয়ান একটা ছোট্ট শ্বাস নিয়ে বলল, আসলে ওর উপর আমাদের কিছু অফিসারদের সারাক্ষণ নজর ছিল, তাই এসব প্ল্যান আমরা সবই জানতাম। আমি এবার হালকা ধরা গলায় বললাম, জানো কাল সারা রাত আমার কতটা ভয় কেটেছে। প্রতিটা মুহূর্তে তোমাকে হারিয়ে ফেলার ভয়টা মনে জেগে বসেছিল। খুব বেশি ভয় করছিল, ছাড়তেই ইচ্ছে করছিল না আজ সকালে তোমাকে। তুমি যাওয়ার পর প্রতিটা সেকেন্ড বিষের মতো কেটেছে আমার। আজ বুঝতে পারছি নুরাপু কতটা কষ্ট পেয়েছে, আর আজও পাচ্ছে। আদ্রিয়ান শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থেকে বলল, জানো, ওদের জেরা করে যা বুঝলাম তাতে ইশরাক ওর মৃত্যুর 15 মিনিট আগে বুঝতে পেরেছিল টেররিস্টরা ওকে টার্গেট করেছে। ও আমাদের ফোর্সকে জানিয়েছিল, কিন্তু আমায় জানায়নি, কারণ ও জানতো আমি জানতে পারলে কিছু না ভেবেই একাই চলে যাব ওখানে। ও সেটা চায়নি, তাই আমাকে মেসেজটাও হোয়াটসঅ্যাপে করেছে, কারণ ও জানতো আমি ওই মুহূর্তে অনলাইন যাব না। কিন্তু সব অফিসার তাদের ফোর্স নিয়ে পৌঁছাতে ওখানে গিয়ে ইশরাককে আর খুঁজে পাইনি, আর পরে যখন পেল তখন ও আর। আমি চুপ করে আছি। আদ্রিয়ান একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমাদের বাঁচিয়ে দিয়ে গেল, কিন্তু এটা বুঝলো না যে সারা জীবন ওর মৃত্যুর এই দায়, এই গ্লানিবোধ বয়ে বেড়াতে কেটে যাবে আমার। চাইলেও নিজেকে ক্ষমা করতে পারছি না আমি। আমিও ভাঙা গলায় বললাম, দায়িত্ব আমারও আছে। তুমি যত চাই বলো, সবটা তো আমার জন্য হয়েছে তাই না? না হলে তো ওদের জানার কথাই না ফাইলটা আপনাদের কাছে আছে। আদ্রিয়ান এবার আমার দুই বাহু ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল, আর এসব কথা বলবে না, তুমি তো এসবের কিছু জানতে না, আর না এসবের মধ্যে ছিলে। আমি কিচ্ছু বললাম না, শুধু নীরব ধারায় দুফোঁটা চোখের জল বিসর্জন দিলাম। আদ্রিয়ান আমার দুটো চোখ মুছে দিয়ে বলল, যা হয়ে গেছে সেটা আমরা বদলাতে পারবো না, কিন্তু তোমাকে একটা কথাই বলছি, আমায় কখনো ছেড়ে যেও না প্লিজ। ইশরাক চলে যাওয়ার পর তুমি আমাকে সামলে নিয়েছিলে, কারণ আমায় সামলানোর ক্ষমতা তোমার ছাড়া আর কারণ নেই। কিন্তু তুমি আমায় ছেড়ে চলে গেলে আমি শেষ হয়ে যাব। ও আমার দুই হাত নিজের দুই হাতের মুঠোয় নিয়ে বলল, প্লিজ আমাকে একা ফেলে কোনোদিন ছেড়ে যেও না প্লিজ। আমি কিছু না বলে আদ্রিয়ানকে জড়িয়ে ধরলাম। আদ্রিয়ানও আমায় শক্ত করে জড়িয়ে ধরল। আদ্রিয়ান আর আমি একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে আছি। আমার এমন মনে হচ্ছে যেন কত যুগ পর ওকে কাছে পেলাম আমি। ছেড়ে দিলেই আবার কোথাও একটা হারিয়ে যাবে।
পরদিন সকালবেলা আমরা খাওয়া দাওয়া করছি, খেয়ে বেরিয়ে যাব। আদ্রিয়ান খেতে খেতে বলল, অব্র, চল আমাদের সাথে ঢাকা। অভ্র মুচকি হেসে বলল, না স্যার, এখন আর নাম, পরে এক সময় যাব, প্রমিস। আমি ভ্রুকুচকে বললাম, আজ অব্দি তো এখনো যাওনি আমাদের বাড়িতে, আর তোমার গার্লফ্রেন্ডকেও তো দেখা হলো না। যাবো তো ম্যাম, সুযোগ করে গার্লফ্রেন্ডকেও দেখিয়ে নেব। যদিও এখনো গার্লফ্রেন্ড বলা যায় না, আবার গার্লফ্রেন্ড না সেটাও বলা যাচ্ছে না। আদ্রিয়ান মাথা তুলে তার সেই বিখ্যাত স্টাইলে ভ্রুচোরা বাঁকিয়ে নিয়ে বলল, হাফ গার্লফ্রেন্ড পাতিয়ে বসে আছো নাকি? মেয়েটাকে দেখার ইন্টারেস্ট তো দিন দিন বেড়ে চলেছে। আদিপ ভাইয়া আর অভ্র দুজনেই শব্দ করে হেসে দিল। আমি একটু হাসলাম, কিন্তু কিছু বললাম না। সত্যি বলতে এখন আমারও মেয়েটাকে দেখতে ইচ্ছে করছে। এর মধ্যেই 2 দিন কেটে গেল। গতকাল চট্টগ্রাম থেকে ঢাকা চলে এসেছি আমরা। আসার পর আদ্রিয়ানের ব্যান্ডেজ করা হাত দেখে সবাই উত্তেজিত হয়ে গেছিল, এটা ওটা প্রশ্ন করছিল। পরে আদ্রিয়ান নিরিবিলি বসে সবটা বলেছে। সবটা শুনে সবাই তো মারাত্মক অবাক হয়েছে, আবার আমাদের উপর একটু রাগও করেছে। কেন আমরা নিজেরা এত বড় রিস্ক নিতে গেলাম? আদ্রিয়ান আর আমি বহু কষ্টে এদের সবাইকে ম্যানেজ করে নিয়েছি ঠিকই, কিন্তু কাজটা সহজ ছিল না। আর সবার ভয়ের একটা বিশেষ কারণ ছিল রূপের পালিয়ে যাওয়াটা। হ্যাঁ, রূপ পালিয়েছে। কিভাবে পালালো তার জন্য আদ্রিয়ান বেশ রেগেও গেছিল প্রচুর। যদিও খোঁজা হচ্ছে ওকে, কিন্তু গোটা ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার নয়। কারণ আমার আর এত প্রেশারগুলো ভালো লাগছিল না, তাই আদ্রিয়ানও আমার সাথে এসব নিয়ে কোনো আলোচনা করেনি। সন্ধ্যায় আমি, আপি, সাবিন মিলে ছাদে বসে পকোড়া খেতে খেতে আড্ডা দিচ্ছি। আপি খেতে খেতে একটু বিরক্ত হয়ে বলল, আমাদের কাউকে কিছু না বলে চিটাগাঙে গিয়ে যেমন কাণ্ড ঘটিয়ে চলে এলি, যদি কিছু হয়ে যেত। সাবিনও সাই দিয়ে বলল, হ্যাঁ ভাবি, একদম সত্যি কথা, কিন্তু কতটা রিস্কি ছিল। তারপরে ওই টেরোরিস্টটা নাকি আবার পালিয়ে গেছে। আমি কয়েক সেকেন্ড চুপ থেকে বললাম, করতে তো হতোই বলো, কিন্তু তোমাদের আগে বললে কি লাভ হতো? শুধু টেনশন বাড়তো। যাই হোক, বাদ দাও এসব। তো আপি, বেবির নাম কি ঠিক করলো ভাইয়া? আপি একটু বিরক্ত হওয়ার ভান করে বলল, থামবি তুই, সবে 4 মাস হলো। সাবিন ফোন দেখতে দেখতে বলল, হ্যাঁ সেই, দেখতেই তো পাই কি কি চলে চারপাশে। বলে সাবিন আর আমি দুজনেই হেসে দিলাম। কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর সাবিনের দিকে তাকিয়ে দেখি ফোনের দিকে তাকিয়ে মিটমিটিয়ে হেসে যাচ্ছে। আমি আর আপি ভ্রুকুচকে একে অপরের দিকে তাকালাম। সাবিনকে জিজ্ঞেস করতেই বেশ সুন্দরভাবে এড়িয়ে চলে গেল এই মেয়ে, কিন্তু কিছু যে ঘোট পাকিয়ে বসে আছে সেটা আপি আর আমি দুজনেই বেশ ভালো করে বুঝতে পারলাম। সময় খুব দ্রুতই প্রবাহমান। দেখতে দেখতে 2 বছর পার হয়ে গেল বুঝতেই পারিনি। 2 বছর পর আজ এই ডায়েরিতে লিখছি। মাঝখানে ডায়েরিটা হারিয়ে গেছিল। আজ হঠাৎই ঘর পরিষ্কার করতে গিয়ে মনি উদ্ধার করলো এটা, তাই ভাবলাম বাকি লেখাটা এখানেই লিখি। নূর আপুর সাথে আর দেখা করতে যাইনি আমি। নিজেকে অপরাধী মনে হয় ওনার চোখের দিকে তাকালে। মনে হয় ওনার এই অবস্থা শুধু আমার জন্য। 2 বছরে অনেক কিছু বদলে গেছে। আপির ছেলে বাবু হয়েছে, নাম রেখেছি হিয়াজ। আপি আর ইফাজ ভাইয়া দুজনের ঠিক করা নাম এটা। এখন 1.5 বছর হয়েছে ওর। আমাদের সকলের ভীষণই আদরের। এখনো মনে পড়ে সেই দিনটা যেদিন হিয়াজ এলো। আপিকে ডেলিভারির সময় আপির বেশ কষ্ট হয়েছিল। সেদিন রাতে ঘুমোতে যাওয়ার সময় আদ্রিয়ান আমার পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে কাঁপা কণ্ঠে বলেছিল, যখন আমাদেরও বেবি হবে তোমারও এরকমই কষ্ট হবে, তাই না? আমি ঘুরে ওর বুকে মাথা রেখে বলেছিলাম, তা তো হবেই। মা হওয়া তো এত সহজ নয়, তাই না? দীর্ঘ 9 মাসের প্রতিটা মাস আলাদা আলাদা রকম অসহনীয় কষ্ট। এরপরে ডেলিভারির সময় সেই চরম কষ্টের ফলেই একটা মেয়ে মা হয়, পূর্ণ হয়। ও অসহায় কণ্ঠে বলেছিল, আচ্ছা, একটা বাচ্চা অ্যাডপ্ট করে নিলে হয় না? আমি অবাক কণ্ঠে বলেছিলাম, কি? একটা বাচ্চা হলেই তো হয়, তাই না? আমরা তো একটা অ্যাডপ্ট করতেই পারি। আমি মাথা তুলে ওর গালে হাত রেখে বলেছিলাম, সব মেয়েকেই এই কষ্টটা সহ্য করতে হয়, আর আল্লাহ এই কষ্ট সহ্য করার শক্তি ওইসব মেয়েদের মধ্যে এমনিই দিয়ে দিয়েছেন। সবাই করে, আমিও করে নেব আদ্রিয়ান, কিন্তু সন্তান গর্ভে ধারণ করার যে সুখ, সেটা থেকে আমায় বঞ্চিত করবেন না। আজ দেখেছেন, এত কষ্ট পাওয়ার পরেও যখন বাচ্চাটাকে আপির কোলে দেওয়া হয়েছিল, তখন আপির মুখে তৃপ্তির এক হাসি ছিল। ও একটা ছোট্ট শ্বাস নিয়ে বলেছিল, বুঝলাম। কি বুঝলে? আমার পিচ্চি বউটা
বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি বরাবরের মতো লজ্জা পেয়ে ওর বুকে মুখ লুকিয়েছিলাম, আর ও কাছে টেনে নিয়েছিল আমায়। সেদিনের কথা মনে পড়তেই হাসলাম আমি। হ্যাঁ, এখন বড় হয়েছি বটে, তখন 19-এর ছিলাম, এখন 21 হলো। হঠাৎ করেই আপির ডাক পড়ল। আমি এখন মামুর বাড়িতে আছি, আমরা সবাই আছি। আসলে আজ সজীব ভাইয়ার গায়ে হলুদ। হ্যাঁ, দীর্ঘ কয়েক বছর পর কাল সৃষ্টি আপুর সাথে ভাইয়ার বিয়ে হবে। আমি নিচে চলে গেলাম। নিচে গিয়ে আদ্রিয়ান, ইফাজ ভাইয়া, কাব্য, আমার সব কাজিন ভাইয়ারা সবাই কোমর বেঁধে লেগে পড়েছে কাজে। ইফাজ ভাইয়া আর আদ্রিয়ানকে দেখলে কেউ বুঝতেই পারবে না এরা বাড়ির জামাই। দুজনেই ঘরের ছেলের মতো লেগে পড়ে কাজ করে যাচ্ছে। আমিও ওড়নাটা বেঁধে আপিদের সাথে কাজে হাত লাগাচ্ছি। কিন্তু আমার শরীরটা তেমন ভালো নেই। সকাল থেকেই কেমন লাগছে, মাথা ঘুরে উঠছে মাঝে মাঝে, কিছু খেতেও ইচ্ছে করছে না। কাউকে বলিনি, কারণ বিয়ে বাড়িতে সবাই এখন আবার আমায় নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। আপি আমায় ফলের ঝুড়িটা আনতে বলল। আমিও ফলের ঝুড়ি নিয়ে বেরিয়ে এসে আরেকটু এগোতেই মাথাটা ভীষণ জোরে ঘুরে উঠল। সবটা অন্ধকার হয়ে আসছে। ঝুড়িটা আর ধরে রাখতে পারলাম না, পড়ে গেল হাত থেকে। কয়েক সেকেন্ডের মধ্যে কি হলো জানি না, আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, লুটিয়ে পড়লাম মাটিতে। মাথায় ভার অনুভব করে আস্তে আস্তে চোখ খুলে তাকালাম। ঘরে অনেক মানুষের উপস্থিতি টেরও পেলাম। তখনকার কথা মনে পড়তেই বুঝতে পারলাম সবাই মিলে আমার জন্য হয়তো এতক্ষণে আমি মাথা চেপে ধরে উঠে বসতে নিলেই আপি বলে উঠল, এই কি করছিসটা কি? চুপচাপ শুয়ে থাক। বলে একটা বালিশ রেখে বেডে হেলান দিয়ে শুইয়ে দিল। আমি ক্লান্ত দৃষ্টিতে চারপাশে তাকিয়ে দেখলাম আল্লাহর রহমতে বাড়ির ছোট থেকে বড় সব একসাথে এসে আমার রুমে ভিড় জমিয়েছে। বাড়িতে এত কাজ সব ফেলে এরা আমার এখানে বসে আছে। আম্মু এসে আমার পাশে বসে বলল, এরকম শরীর খারাপ কি করে করলি বলতো? সকাল থেকে দেখছি ঠিকমতো খাসনি কিছু, এমন করার কোনো মানে হয়? আব্বু আম্মুর দিকে তাকিয়ে বলল, আচ্ছা, এভাবে ওকে বকাবকি করছো কেন? এমনিতেই অসুস্থ মেয়েটা। সবাই এটা এটা বলছে, আর আমি আশেপাশে তাকিয়ে আদ্রিয়ানকে খুঁজছি। না জানি কি অবস্থা হয়েছে লোকটার। আমার একটু কিছু হলেই তো পাগল পাগল হয়ে যায়, কিন্তু পুরো রুমে আদ্রিয়ানকে দেখতে পেলাম না। আব্বু আম্মু আর বাকি বড়রা চলে গেল। নানু, বড় মামি আর আম্মু এখনো আছে। রাতে আবার হলুদের অনুষ্ঠান আছে। মলি আপু আমার পাশে বসে বলল, কি হয়েছে কি তোর বলতো? হঠাৎ এভাবে মাথা ঘুরে পড়ে গেলি? আমি মাথায় হাত রেখে বললাম, আসলে সকালবেলা থেকে কিছুই ঠিক করে খেতে পারিনি আজ, তাই হয়তো। এর মধ্যে মেজমামু আর আপু একটু বিরক্ত হয়ে বলল, তোকে নিয়ে আর পারা যায় না। আদ্রিয়ান কিন্তু খুব রেগে আছে। আমি কিছু বলবো তার মধ্যেই আদ্রিয়ান দরজার কাছে এসে দাঁড়ালো। আদ্রিয়ানকে দেখে আমি একটা শুকনো ঢোক গিললাম। আদ্রিয়ানের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে না ওর মুড এখন ঠিক কিরকম। আমি উঠে নামতে গেলেই আদ্রিয়ান শক্ত গলায় বলল, মামুনি, ওকে নড়তে না করো, আমি কিন্তু এবার ঠ্যাং ভেঙে ফেলবো। আর তাতে যদি তোমাদের কারো সমস্যা হয় তাহলে বলো, আমি তোমাদের মেয়ে তোমাদের কাছে রেখে যাব। সবাই সবার মুখ চাওয়াচাই করছে, আর আমি মুখ কোমড়া করে তাকিয়ে আছি ওর দিকে। বড় মামি বলল, আদ্রিয়ান থাক না, মেয়েটার উপর এখন আর রাগ করো না। আদ্রিয়ান বিরক্ত হয়ে ভেতরে এসে বলল, রাগ করবো না তো কি করব বলতে পারো মামি? 2টা দিন একটু ব্যস্ত ছিলাম, তাই ম্যাডামের খাবারের দিকে নজর দেওয়া হয়নি আমার। দেখো আজ শরীরের অবস্থা দেখো। আম্মু যেন আদ্রিয়ানেরই আসার অপেক্ষা করছিল। এখন নিশ্চয়ই নিজের সেই বিখ্যাত কুটকাচালি করবে। আম্মু বলল, হ্যাঁ সেটাই, ধরে বেঁধে একটু খাও তো, একমাত্র তোমার কথাই তো শোনেও। আমি একটু বিরক্ত হয়ে তাকালাম আম্মুর দিকে। কি শান্তি পায় এরা আমায় এভাবে ফাঁসিয়ে দিয়ে। আদ্রিয়ান মাথা ঝাঁকিয়ে বলল, একদমই না মামুনি, তোমার মেয়ে আমার কথা একদমই শোনে না। শুনলে নিজের এরকম হাল করতো না। উনি অসুস্থ হবেন, আমি ওনার টেনশনে আতপাগল হয়ে যাব, এটা দেখে তো উনি ভীষণই মজা পান, তাই না? আমি মুখ কাচুমাচু করে বসে আছি। বাকি সবাই একে অপরের মুখ চাওয়াচাই করে আস্তে আস্তে চলে গেল। আমি আদ্রিয়ানের মুখের দিকে তাকিয়ে একটা মেকি হাসি দিলাম। না জানি এখন ঠিক কিভাবে বকাবকি শুরু করবে। আদ্রিয়ান শান্তভাবে আমার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে পাশেই টি টেবিলে রেখে দেওয়া 1 প্লেট কাটা ফল এগিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি শেষ করো, একটা ফলের পিছও যাতে বাকি না থাকে।
আমি প্লেটটা হাতে নিয়ে অসহায় চোখে ওর দিকে তাকিয়ে কিছু বলবো, তার আগেই ও ধমক দিয়ে, তাড়াতাড়ি শুরু করো। আমি খানিকটা চমকে উঠে তাড়াতাড়ি খেতে শুরু করে দিলাম। একদমই ভালো লাগছে না খেতে, কিন্তু আদ্রিয়ানের চোখ মুখ দেখে খেয়ে নিতে বাধ্য হলাম। যেই আমি হাফ পিস আপেল 1 ঘন্টা লাগিয়ে নাক কুচকে খাই, সেই আমি পুরো 1 প্লেট ফল 20 মিনিটের মধ্যে খেয়ে নিলাম। পুরোটা শেষ করে ফাঁকা প্লেট আদ্রিয়ানের হাতে দিতেই আদ্রিয়ান মুচকি হেসে বলল, গুড গার্ল। আমি দুর্বল দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে ঢেকুর দিলাম। উনি আঙুল দিয়ে আমার চুলগুলো ঠিক করতে করতে বলল, একদম বেড থেকে নামবে না এখন, প্রোগ্রামের সময় বৌমনি এসে সাজিয়ে নিয়ে যাবে। আমি অসহায় মুখ করে বললাম, আমি সৃষ্টি আপুদের বাড়ি যাব না হলুদার গিফটসগুলো নিয়ে? উনি শক্ত চোখে তাকালেন আমার দিকে। আমি মুখ ফুলিয়ে বললাম, আচ্ছা যাব না। উনি শার্ট হাতে নিয়ে পড়তে পড়তে বলল, একটু পর বৌমনি এসে রেডি করে দেবে, আমিও যাচ্ছি। বলে আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই চলে গেল। আমিও ওর যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসলাম। লোকটা সত্যি পাগল। এমনিতে রাগ দেখালেও এমন কিছু করতেই পারে না যেটাতে আমি কষ্ট পাবো। হলুদের রাতটা বেশ ভালোভাবেই কাটলো। নাচ গান মজা খাওয়া দাওয়া করে ভালোই কাটলো। ঘুমোতে যাওয়ার আগে আদ্রিয়ান জোর করে 1 গ্লাস দুধ খাইয়েছে। যদিও দুধটা খাওয়ার পর একটু গা গোলা ছিল, কিন্তু আদ্রিয়ানকে বুঝতে দিইনি। পরের দিন সকালে ভোরে আমরা সবাই পুকুর ঘাটে পানি আনতে গেলাম। গ্রামে এই রীতিটা খুব সুন্দরভাবেই মানা হয়, দেখতেও ভালো লাগে। হলুদ রঙের শাড়ি পরে কোলে কলসি নিয়ে পানি আনতে যাওয়া। সবাই একে একে এলো কলসিতে পানি ভরে। আমি কলস ভরে নিয়ে উঠে আসার সময় হুট করে আবারও আমার মাথায় ঘুরে উঠল। আমি তাড়াতাড়ি কলসটা রেখে গাছ ধরে দাঁড়ালাম। আপি আপুরা সবাই তাড়াতাড়ি আমার কাছে এসে দাঁড়ালো। আমি কয়েকটা শ্বাস নিয়ে বললাম, আমি ঠিক আছি, জাস্ট মাথাটা ঘুরছিল। প্লিজ তোমাদের ভাইকে এসব বলো না, আজ আমার সব আনন্দ মাটি করে ছাড়বে। আপি ভ্রুকুচকে বলল, নিজের অযত্ন করে অসুখও বাঁধাবে, আবার আদ্রিয়ানকে ভয়ও পাবে। ওয়াও! হঠাৎ কিছু একটা ভেবে আপি বলল, এই তুই প্রেগনেন্ট নস তো? কাল থেকেই এমন হচ্ছে। মলি আর মিলি আপুও সাই দিয়ে একই কথা বলল। আমি ছোট্ট একটা শ্বাস ফেলে বললাম, তোমরা থামবে? আজ এরা প্যাচাল শুধু। চলো তো, এরকম তোমার প্রেশার ফল করলেও হয়। মলি আপু বলল, হ্যাঁ তাও হতে পারে, বমি টুমি হয়। আমার যে কাল রাতে গা গোলা ছিল সেটা বলা যাবে না, তাহলেই পুরো জেকে ধরবে আমায়। তাই মাথা নেড়ে না করলাম। ওরাও আর কথা বাড়ালো না। সকালে ভাইয়াকে হলুদ তেল মাখিয়ে গোসল টোসল করিয়ে সবাই ফ্রি হয়ে আমাদের মামাবাড়ির বিরাট উঠোনে পাটি বিছিয়ে বাড়ির সবাই কলাপাতেই খিচুড়ি খাচ্ছি। আদ্রিয়ান আমার পাশেই বসেছে। আমি অর্ধেক খিচুড়ি খাওয়ার পর হঠাৎ করেই আমার ভীষণভাবে গা গুলিয়ে উঠল। মুখ চেপে ধরে তাড়াতাড়ি উঠে দৌড়ে একটু দূরে একটা গাছ ধরে বমি করে দিলাম। আদ্রিয়ানও আমার পিছে চলে এসে আমার পিঠে হাত বোলাতে শুরু করলো। অর্ণব ভাইয়া অলরেডি পানি নিয়ে এসেছে। কিছুক্ষণ পর আমার বমি থামতেই আদ্রিয়ান আমায় এক হাতে জড়িয়ে ধরে পকেট থেকে রুমাল বের করে মুখটা মুছে দিল। তারপর পানি খাইয়ে দিয়ে ওখানের একটা চেয়ার এনে বসালো। আম্মু চিন্তিত হয়ে বলল, আজ আবার এমন কেন হলো? কাল থেকে তো ঠিক মতোই খাচ্ছে। নানু বলল, দেখেছিস, আমি তো কালকে বুঝেছিলাম নতুন মেহমান আসছে, বুড়িদের কথা বাসি হলেও ফলে। নানু সবার সামনে এভাবে বলছে যে আমার খুব লজ্জা লাগছে। আমি মাথা নিচু করে বসে আছি। বড় মামি বলল, আচ্ছা ঠিক আছে, বিয়ের অনুষ্ঠানটা মিটুক, এরপর না হয় ঢাকা গিয়ে টেস্ট করিয়ে নেবে। আদ্রিয়ান যাও তো, ওকে নিয়ে ঘরে যাও। আদ্রিয়ান সবার সামনে দিয়েই আমি কোলে তুলে নিয়ে হাঁটা দিল। এই ছেলেটা এমন কেন? শুধু সবার সামনে লজ্জায় ফেলে আমায়। রুমে এনে আমাকে বেডে বসাতেই আমি আদ্রিয়ানের দিকে তাকিয়ে অসহায় মুখ করে বললাম, দেখো আমি কিন্তু কাল থেকে তোমার সব কথাই শুনেছি, আমায় বকবে না। ও আমার পাশে বসে বলল, সেই জন্যই বেশি টেনশন হচ্ছে। হঠাৎ এমন হচ্ছে কেন? অনেক খারাপ লাগছে না? চলো ডক্টর দেখিয়ে নিয়ে আসি। আমি ওর হাত ধরে বললাম, পাগল হয়ে গেছো নাকি? কালকের দিনটাই তো, পরশু আমরা চলে যাব। আর তাছাড়াও আমার এখন খারাপ লাগছে না। কাল থেকে বিয়ে বাড়ির উল্টোপাল্টা খেয়েছি, তাই হয়তো এমন হয়েছে। বমি করার পর ভালো লাগছে। কিন্তু আমার কথায় যে মহাশয় তেমন সন্তুষ্ট হতে পারেননি, আর তার চিন্তা এক বিন্দুও কমেনি, সেটা বুঝতে পারছি।
হঠাৎ করেই আমায় নিয়ে একটু বেশি চিন্তায় পড়ে গেল ও। বাড়ির সবাইও একটু টেনশনে আছে। আমাকে কমপ্লিট বেড রেস্টে থাকতে বলে চলে গেল সে। ধুর, ভাল লাগে না এসব। 10টার দিকে বাবা মামুনিরা চলে আসার পর আর নিজেকে রুমে আটকে রাখতে পারিনি, বাইরে চলে এসেছি। আমায় বাইরে দেখে আদ্রিয়ান একটা চোখ রাঙানি দিয়েছিল, বাট আপাতত আই ডোন্ট কেয়ার, পরেরটা পরে দেখা যাবে। সবাইকে বলে দিয়েছি আমি এখন ফিট আছি, তাই আর কেউ কিছুই বলেনি। সবার সাথে মজা আনন্দ করে হাতে কাজ করে দিচ্ছি। তখনই নুরাপুকে দেখতে পেলাম। ওনাকে দেখেই আমার কেমন যেন একটা অপরাধ বোধে ভুগি আমি। ওনার চোখে চোখ রাখার সাহস করে উঠতে পারি না। নীর আদ্রিয়ানের কোলে খেলা করছে। আমি চোখ সরিয়ে অন্যদিকে যেতে নিলে নুরাপু ডাকলো আমায়। আমি দাঁড়িয়ে মুচকি হাসলাম। আপু নিজেই এগিয়ে এলো আমার দিকে। আমি হেসে বললাম, তোমার তো কাল আসার কথা ছিল, আজ এলে যে? আমাকে আর কিছু বলতে না দিয়ে নুরাপু আমার হাত ধরে বাড়ির ভিতরে নিয়ে গেল। আমায় রুমে এনে হাত ছেড়ে দিয়ে বলল, এভাবে ইগনোর করছিস কেন? আমায় রেগে আছিস? না না, রাখবো কেন? তাহলে? আমি কিচ্ছু বলতে পারলাম না, মাথা নিচু করে আছি। কিছুক্ষণ চুপ থেকে নুরাপু বলল, মৃত্যুর জন্য কেউ দায়ী হয়নি অনি, ওটাই নিয়তি। ইসরাকের মৃত্যুর জন্য তুই দায়ী কেন হবি? ও যা করেছিল নিজের বন্ধুত্বের জন্য করেছে, আর একদম ঠিক করেছে। আমি চমকে তাকালাম নুরাপুর দিকে। তার মানে আপু সবটা জানে? নুরাপু একটা ছোট্ট শ্বাস ফেলে ওনার ফোন বের করে কিছু একটা করলো। ফোন থেকে ইসরাক ভাইয়ার কণ্ঠ ভেসে এলো, আই এম সরি নূর, এটাই হয়তো তোমাকে বলা আমার শেষ কথা। আমি জানি আমি হয়তো খুব স্বার্থপরের মতো কাজ করেছি, কিন্তু কি করব বলো, আদ্রিয়ানও আমার প্রাণ। তুমি জানো ছোটবেলা থেকে আজ অবধি অনেক করেছে ও আমার জন্যে, যা আমি বলেও শেষ করতে পারবো না। আমার সব রকম মুহূর্তে আমার পাশে ছিল ও, তার বিনিময়ে এইটুকু করব না? পারলে আমাকে ক্ষমা করে দিও। আর আমার বাবুকে কিন্তু সুস্থভাবে তোমাকেই পৃথিবীতে আনতে হবে। ওকে বলো ওর বাবা ওকে ভীষণ ভালোবাসে। ওর নিজের হাতে মানুষ করার স্বপ্ন দেখেছিল, কিন্তু ওর বাবার ভাগ্যে এইসব ছিলই না। বেশি স্বপ্ন দেখেছিলাম তো, খুব ইচ্ছে করছে জানো তোমাকে একবার জড়িয়ে ধরতে, কিন্তু পারছি না। জানি তোমাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে যাচ্ছি। পারলে তোমার এই স্বার্থপর হাজবেন্ডকে ক্ষমা করে দিও। ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। আমার চোখ দিয়ে নীরবে জল পড়ছে। নুরাপুও কাঁদছে। আপু চোখ মুছে আমার কাঁধে হাত রেখে বলল, ও যা করেছে তার জন্য আমার গর্ব হয়। গর্ব হয় যে আমি ওর মতো একজনের স্ত্রী। আর আমি এটাই প্রার্থনা করি ওর মতো এইরকম স্বার্থপর যেন সবাই হতে পারে। কিন্তু এইসবে তোর দোষ নেই, একদমই নেই। আমি নুরাপুকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। নুরাপুও কাঁদছে, শব্দ করেই কাঁদছে। আমিও আটকাচ্ছি না। কখনো কখনো কাঁদা উচিত, ভেতরটা হালকা হয়। ভাইয়ার বিয়ে মিটিয়ে কালকেই ঢাকা চলে এসেছি আমরা, আর আজ হসপিটালে এসেছি। হসপিটালের বাইরে আমি গাড়িতে বসে টেনশন করছি আর আদ্রিয়ানের আসার অপেক্ষা করছি। জানি না রিপোর্টে কি আসবে, চিন্তা হচ্ছে খুব। কিছুক্ষণ পর আমার অপেক্ষার অবসান ঘটিয়ে আদ্রিয়ান এলো। এসে ড্রাইভিং সিটে বসলো। চোখে মুখে এক রাশ গাম্ভীর্য। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছি ওর দিকে। ও জোরে জোরে কয়েকটা শ্বাস নিয়ে বলল, রিপোর্ট পজিটিভ। আমি অবাক হয়ে তাকিয়ে আছি আদ্রিয়ানের দিকে। কিছুক্ষণ ওর দিকে অবাক হয়ে তাকিয়ে থেকে কাঁপা কাঁপা হাতে নিজের পেটে হাত রাখলাম। পেটে হাত রেখে ছলো ছলো চোখে ওর দিকে তাকিয়ে বললাম, আমি মা হব? আমাদের বেবি আসছে? আমি সাথে সাথেই চোখের জলটা ছেড়ে দিলাম। কিছুক্ষণ চোখ বুঝে ফিল করলাম এই মুহূর্তটাকে, কিন্তু আদ্রিয়ানের গম্ভীর মুখ মনে পড়তে চোখ খুলে বললাম, তুমি খুশি হওনি? আদ্রিয়ান অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকালো। ওর হালকা ঘাম বেরোচ্ছে। ও আমার হাত নিজের দুহাতের মধ্যে নিয়ে বলল, নূরকে বৌমনিকে দেখেছি আমি, তুমি পারবে তো? আমার আরেকটু সময় দেওয়া উচিত ছিল, তাই না? আমি একটা ছোট্ট শ্বাস ফেলে বললাম, আদ্রিয়ান, আমার 21 বছর হয়ে গেছে, এতটাও বাচ্চা নই আমি। আমি নিজেও একজন মেডিকেল স্টুডেন্ট, তাই আমি জানি আমি ঠিক পারবো। আদ্রিয়ান আমার কথায় খুব একটা স্বস্তি পেল না। কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ করেই আমার পেটে হাত রাখলো।
তারপর ধীর কণ্ঠে বলল, এখানে আমাদের বেবি আছে তাই না? একটু একটু করে বড় হবে, এরপর বাইরে আসবে, কচি কচি হাত পা নাড়বে, খিলখিল করে হাসবে, কাঁদবে। আমি বুকে জড়িয়ে ওর কান্না থামাবো, ওর হাত ধরে এক পা করে হাঁটতে শেখাবো, আদো আদো কণ্ঠে বাবা ডাক শুনবো। এটুকু বলে ঝুঁকে আমার পেটে আলতো করে একটা চুমু দিল। আমি এক দৃষ্টিতে দেখছি ওকে। একটু আগেই ভয় পাচ্ছিল, কিন্তু মুহূর্তেই এই বাচ্চা নিয়ে কত স্বপ্ন বুনে ফেললো মনে। এরকম পাগলামো আরেকজনকেও করতে দেখেছিলাম আমি। কত স্বপ্ন, ইচ্ছে ছিল তার মনে, কিন্তু শেষে সেই স্বপ্নগুলো এক একটা দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই না এখন। আজ পুরো বাড়িতে আনন্দের রমরমা পরিবেশ তৈরি হয়ে গেছে। সবাই খুব খুশি। ইফাজ ভাইয়া একটু আগে বেশ কয়েক কেজি মিষ্টি কিনে নিয়ে এসেছে, পুরো এলাকায় বিলিয়েছে। আব্বু আম্মু আর বাকিরাও সন্ধ্যেবেলা চলে এসেছে। বড় আম্মু, বড় আব্বু আর আপি মিলে স্ন্যাক্স বানাচ্ছে। আদ্রিয়ান তো কি রেখে কি করছে নিজেই জানে না। কিছুক্ষণ আগে ভয় পেলেও আপাতত খুব বেশি খুশিও। ইফাজ ভাইয়াও ভীষণ খুশি হয়েছে। দুই ভাই মিলে সবার সাথে কথাবার্তা বলছে। আদ্রিয়ান তো সারাক্ষণ হিয়াজকে নিজের কোলে রেখেই দিয়েছে। দাদি তো সেই কখন থেকে এটা ওটা বলে আসর মাতিয়ে রাখছে, আর আমি অসহায় বাচ্চার মতো সোফায় মাথা নিচু করে বসে আছি। বেশ অনেকটা লজ্জা লাগছে আমার। দাদি আমার পাশে বসে খোঁচা মেরে মেরে কথা তো বলেই যাচ্ছে। মামনি স্ন্যাক্স এনে আমার পাশে বসে টেবিলের ট্রেতে রেখে ঘাম মুছতে মুছতে বলল, যাক বাবা, এবারে আমাদের পরিবারটা পূর্ণ হবে। বড় আম্মু বলল, হ্যাঁ তা যা বলেছিস, এখন সব ঠিকঠাক হলেই হয়। আম্মু আমায় জড়িয়ে ধরে কপালে চুমু দিল। এরপর বিভিন্ন উপদেশ দিল, কিভাবে চলতে হবে, কিভাবে খেতে হবে, কি কি করা যাবে না। মায়েরা যা বলে আর কি। গোটা সন্ধ্যা এক প্রকার উৎসবের মধ্যেই কেটে গেছে সেদিন। দেখতে দেখতে 2 মাসের মতো কেটে গেছে। ডক্টর বলেছে 3 মাস চলছে আমার। ইদানিং খুব ঘুম হয়, অল্পেই ক্লান্ত লাগে, এটা ওটা খেতে ইচ্ছে করে, আর কিছু কিছু খাবারের গন্ধই সহ্য হয় না। এই 2 মাসে আদ্রিয়ানের যত্ন নামক অত্যাচার সহ্য করেছি প্রতিনিয়ত। আমার 24 ঘন্টার একটা অসহ্যকর রুটিন সেট করে দেওয়া আছে, যেখানে আমি কি খাবো, কখন ঘুমাবো, কতটুকু ঘুমাবো, কি করা মাস্ট, কি করা একেবারেই বারণ, সব সেট করে দেওয়া। আর কোনো দিন একটুখানি নড়াচড়া হলেই তার পানিশমেন্ট রেডি থাকে। সত্যি ভাবা যায় সব, যেন দুনিয়াতে এই প্রথম আমিই মা হচ্ছি, আর ও বাবা। যদিও আমিও কম চালাই না ওকে। বমি করলে সেসব পরিষ্কার করা, খাইয়ে দেওয়া, এরকম সব যত্ন ওই করে। হুটহাট করে আমার বিভিন্ন বায়না রক্ষা করতে হয়। এর উপর মাঝে মাঝে মাঝরাতে পায়ে খিল ধরে যায়। খিঁচুনি ধরে তখন আমায় খেয়াল রাখে। আমি কখন ঘুমিয়ে পড়ি নিজেই বলতে পারি না। কখনো এই ঠান্ডার মধ্যে সারা রাতেও আমার জন্য একটু ঘুমোতে পারে না বেচারা। আর বাড়ির সবার কথা কি বলবো। ইফাজ ভাইয়া প্রায় রোজই হসপিটাল থেকে ফেরার সময় আমার জন্য খাবার কিছু নিয়ে আসে। কখনো ফুচকা, কেক, চকলেট, কারণ এগুলো আদ্রিয়ান আনতে চায় না, কিন্তু আইসক্রিম খেতে দেয় না। বড় আম্মু, মামনি, আপি সারাক্ষণই আমি কি খাবো, কি খেতে পাচ্ছি, আমার মুখে কি ভালো লাগছে, এসব নিয়েই পড়ে আছি। বড় আপু আর বাবাও রোজ বাজারে যাওয়ার আগে জিজ্ঞেস করবে আমি কি খাবো, সেগুলোই আনে। জাবিন তো ফ্রি সময়টা আমার সাথেই কাটায় আমার মুড ঠিক রাখতে। আর অভ্র মাঝে মাঝে ফোন করে করে খোঁজ নেয়। আমি আর আদ্রিয়ান দুজনেই রেডি হচ্ছি। আজ অভ্র আসবে আমাদের সাথে দেখা করতে। আজ নাকি ওর সেই গার্লফ্রেন্ডের সাথে আমাদের আলাপ করাবে। প্রথমে হসপিটালে যাব, ওখান থেকে চেক আপ করে তারপর পার্কে। প্রথমে গেলাম হসপিটাল, সেখান থেকে চেক আপ করে নিলাম। আদ্রিয়ান তো টেনশনে শেষ, না জানি ডক্টর কি বলবে। আমি নিজে প্রেগনেন্ট, আমার তার বিন্দুমাত্রও টেনশন হচ্ছে না যতটা ওর হচ্ছে। অবশেষে ওর সব টেনশনের অবসান ঘটিয়ে ডক্টর আঙ্কেল জানালেন আমি পারফেক্টলি ওকে, আর আমার বেবিও। আদ্রিয়ান একটা লম্বা স্বস্তির শ্বাস ফেলল। হসপিটাল থেকে বেরিয়ে খেয়ে আমরা সেই পার্কে গেলাম। গিয়ে দেখি অভ্র বসে আছে একটা বেঞ্চে। আমরা দুজন ওখানে যেতেই সালাম দিয়ে আমাদের খোঁজ খবর নিল। আমরাও ওর খোঁজ নিলাম। আদ্রিয়ান বলল, কি ব্যাপার, তোমার গার্লফ্রেন্ড আসেনি? অভ্র হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, এই তো চলে আসবে এক্ষুনি। এটুকু বলে আমাদের পেছনে তাকিয়ে বলল, ওই তো এসে গেছে। আদ্রিয়ান আর আমি দুজনেই পেছনে তাকালাম। আর পেছনে তাকিয়ে তো আমরা দুজনেই শকড হয়ে তাকিয়ে আছি।
সামনের মেয়েটিও আমাদের দিকে হকচকিয়ে তাকালো। এটা কি করে সম্ভব? মেয়েটা আর কেউ নয় বরং জাবিন। আদ্রিয়ান আর আমি হতভম্ব হয়ে একে অপরের দিকে তাকিয়ে আবারও জাবিনের দিকে তাকালাম। জাবিন গুটিয়ে ভীত হয়ে দাঁড়িয়ে আছে। ও, তার মানে এই ব্যাপার, এটাই চলছিল তাহলে এতদিন। আমি আদ্রিয়ানের দিকে হতাশ চোখে তাকালাম। আদ্রিয়ান গম্ভীর মুখে দেখছে দুজনকে। অভ্র এগিয়ে এসে বলল, আরে সালাম দাও, উনি আমার বস আদ্রিয়ান, আর উনি বসের ওয়াইফ অনি ম্যাম। আদ্রিয়ান হাত ভাঁজ করে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে ওদের দিকে। জাবিন কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে থেকে মেকি হেসে দাঁতে দাঁত চেপে অভ্রকে বলল, ইনি আমার ভাই আর ইনি আমার ভাবি নিজের। অভ্র তো বড়সড় রকমের একটা ঝটকা খেলো, হা করে তাকিয়ে আছে আমাদের দিকে। আমি একটা মেকি হাসি দিলেও আদ্রিয়ান এখনো চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে ওদের দিকে। জাবিনের তো কাঁদো কাঁদো অবস্থা, আরে অভ্র শুকনো ঢোক গিলে একবার আমাদের দেখছে, একবার জাবিনকে। আমাদের বাড়ির ড্রয়িং রুমে সবাই গম্ভীর মুখ করে বসে আছে। অভ্র এক সাইডে আর জাবিন আর এক সাইডে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান লম্বা একটা শ্বাস নিয়ে বলল, কবে থেকে চলছে এসব? বেশ কিছুক্ষণ নীরবতার পর অভ্র বলল, স্যার, সবটাই আমি আগেই আপনাকে বলে দিয়েছিলাম, কিন্তু এটা জানতাম না যে ও আপনার বোন। ইফাজ ভাইয়া জাবিনের দিকে তাকিয়ে বলল, আর আপনি ম্যাডাম? জাবিন অসহায় কাচুমাচু মুখ করে আদ্রিয়ানের দিকে তাকিয়ে নিচু কণ্ঠে বলল, সরি ভাইয়া। অভ্র মাথা নিচু করে রেখেই বলল, আমিও সরি স্যার। আদ্রিয়ান এবার উঠে দাঁড়িয়ে পকেটে হাত ঢুকিয়ে বলল, তো এখন কি চাইছো তোমরা? আবারও বেশ কিছুক্ষণ নীরবতা ছিল। নীরবতা ভেঙে অভ্র বলল, স্যার, আপনি যা চাইবেন। বাড়ির সবাই অভ্রকে চেনে, ওর মতো ছেলে খুব কমই হয়, কিন্তু আমাদের সবার দৃষ্টি এখন ইফাজ ভাইয়া আর আদ্রিয়ানের দিকে। এমনকি বড় আপু আর বাবাও আদ্রিয়ানের সিদ্ধান্ত ছাড়া কাজ করেন না, কারণ ওনারা জানেন ইফাজ ভাইয়া আর আদ্রিয়ান দুজনেই বয়স কম হলেও খুব বিচক্ষণ মানুষ, যা সিদ্ধান্ত নেয় খুব ভেবেই নেন। অভ্র আর জাবিনের মুখটা দেখার মতো হয়ে আছে। সবার বুকের পাথর নামিয়ে দিয়ে আদ্রিয়ান আর ইফাজ ভাইয়া একসাথে হেসে উঠল, আর ওদের হাসির মানে কি সেটা বুঝতে কারোরই বাকি রইল না। জাবিন তো কান্নাই করে দিয়েছে। আমি আর আপি মিলে ওকে জড়িয়ে ধরলাম। অভ্রও যেন হাঁপ ছাড়ল। বাড়ি জুড়ে আবারও উৎসব মুখর পরিবেশ তৈরি হয়ে গেল। এই সপ্তাহেই অভ্র নিজের পরিবার নিয়ে এলো। ঠিক করা হলো এই মাসে এঙ্গেজমেন্ট হবে, আর জাবিনের অনার্স কমপ্লিট হওয়ার পর বিয়ে। অভ্র আর জাবিনকে দেখে বোঝাই যাচ্ছে ওরা কত খুশি। আমরাও খুব খুশি। বাড়ির মেয়ের বিয়ে বলে কথা। বেশ ঠান্ডা পড়েছে আজ। কিছুদিন আগে একটু শীত কাটলেও হঠাৎ করেই আবার শীত পড়ে গেল। আমি কম্বল গায়ে জড়িয়ে গুটিসুটি মেরে বসে আছি। আদ্রিয়ান আমার পাশে বসে ল্যাপটপে কাজ করছে আর একটু পরপর ঘড়ি দেখছে কারণ রুটিন অনুযায়ী 10টায় দুধ খেতে হবে, সেটাই দেখছেন আর কি। আর আমি মাঝে মাঝে আর চোখে ওনাকে দেখে যাচ্ছি, আবার পড়ায় মনোযোগ দিচ্ছি। কিছুক্ষণ পর আদ্রিয়ান হুট করেই উঠে চলে গেল। আমি জানি এখন 1 গ্লাস দুধ গেলাবে। উফ, একটু পর আমার ধারণাকে সঠিক প্রমাণ করে আদ্রিয়ান সাহেব 1 গ্লাস দুধ নিয়ে এলো। আমার পাশে বসে গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, নাক চেপে ধরে এক নিঃশ্বাসে শেষ করে ফেলো। আমি অতি অসহায় দৃষ্টি নিক্ষেপ করলাম আদ্রিয়ানের দিকে, কিন্তু কিছু বলার সাহস নেই, কারণ এটা খুব ভালো করেই জানা কথা যে এক্ষেত্রে আমার ইমোশনাল মোশাল কোনো ড্রামা বা ব্ল্যাকমেইল কাজ দেবে না। তাই গ্লাসটা নিয়ে চোখ মুখ কুচকে দুধটা খেয়ে নিলাম। ও বরাবরের মতোই গুডকাইল বলে নিজের কাছে মনোযোগ দিল। আমিও পড়ায় মনোযোগ দিলাম। 8 ঘন্টার মতো ভালোই ছিলাম, কিন্তু হঠাৎ করেই গা গুলিয়ে উঠল। চোখ মুখ কুচকেই একটু আওয়াজ করে মুখ চেপে ধরতেই আদ্রিয়ান তাড়াতাড়ি এসে আমার মাথায় হাত রেখে বলল, কি হলো, বমি পাচ্ছে? আমি মাথা নেড়ে হ্যাঁ করলাম। আদ্রিয়ান তাড়াহুড়ো করে বলল, তাড়াতাড়ি ওঠো, সেদিন নিজের জামা কাপড় করে ফেলেছিলে। বলে আমায় ধরে ওয়াশরুমে নিয়ে গেল। কিছুক্ষণ বমি করার পর আমি থামলাম। আদ্রিয়ান টাওয়েল দিয়ে আমার মুখ মুছে দিয়ে বলল, আর করবে না তো? আমি মাথা নেড়ে না বললাম। ও আবারও জিজ্ঞেস করল, শিওর তো আর করবে না? আমার এখন মোটেই বমি পাচ্ছে না, তাই বললাম। ও আমায় ধরে দরজা অবধি নিয়ে এলো।
দরজা অবধি আনার সাথে সাথে সারা শরীর গুলিয়ে উঠল। কোনো রকম সময় না দিয়েই বমি করে দিলাম, আর সেটাও পুরোটাই আদ্রিয়ানের গায়ে। আদ্রিয়ান ভ্রু কুঁচকে একবার নিচের দিকে তাকিয়ে তারপর আমার দিকে তাকালো। তারপর ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, আরো করবে? আমি নিচু কণ্ঠে বললাম, মনে হয় না। ও মুচকি হেসে বলল, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি মাথা নেড়ে চলে গেলাম। এই ছেলে একটুও বিরক্ত হয় না আমার উপর? এত কি করে সহ্য করে মানুষ? মাসের পর মাস কেটে গেল। আদ্রিয়ান এখন ঘুমুচ্ছে। মাঝখানে অনেকগুলো মাস ডায়েরিতে হাত দিইনি, কিন্তু কেন জানি না আজ লিখতে ইচ্ছে করছে। কারণটা আমার অজানা, কিন্তু মনটা আনচান করছে। ডক্টর বলেছে আমার 8.5 মাস 12 দিন চলছে। আল্ট্রাসোনোগ্রাফি অনুযায়ী ডক্টর বলেছে আমার মেয়ে হবে, যদিও আমরা জিজ্ঞেস করিনি, ডক্টর নিজেই বলেছে। ডক্টর আর 7 দিন পর ডেলিভারির ডেট দিয়েছে। 2-1 দিনের মধ্যেই আদ্রিয়ান আমায় হসপিটালে অ্যাডমিট করবে। শারীরিক অনেক পরিবর্তন এসেছে আমার মধ্যে। পেট বেশ বড় হয়েছে, খুব বেশি না হলেও খানিকটা গোলুমুলু টাইপ হয়ে গেছি। শরীর ভীষণ ভারী লাগে। প্রতি মাসে একটু একটু করে অনুভব করেছি মা হওয়ার স্বাদ। বিভিন্ন মাসে বিভিন্ন রকম শারীরিক জটিলতার সাথে পরিচিত হয়েছি, কিন্তু এর জন্যে পড়াশোনার গাফিলতি খুব একটা করিনি। কলেজের ডক্টররা, আমার ফ্রেন্ডরা সবাই খুব সাপোর্ট করেছে আমায়। আদ্রিয়ানের বউ হওয়ার কারণে একটু আলাদাভাবে ট্রিট করেছে আমায় এই মুহূর্তে। আর ভাগ্যক্রমে আমার ডেলিভারি ডেটও লম্বা ভ্যাকেশনের মধ্যেই পড়েছে। আদ্রিয়ানকেও প্রচুর জ্বালিয়েছি এই কয়েক মাস। জেদ করে বসে থাকতাম, উদ্ভট আচরণ করতাম, যখন তখন যে কোনো কিছু বায়না করে বসতাম। একটু এদিক ওদিক হলেই রাগ করে বসে থাকতাম। ধমক না দিতেই কেঁদে কেটে ভাসিয়ে ফেলতাম, কিন্তু আদ্রিয়ান সবটা নীরবে সহ্য করেছে, টু শব্দও কখনো করেনি। বাড়ির বাকিরাও খুব যত্ন নিয়েছে আমার, তবে আদ্রিয়ান অনেক করেছে। সারা দিন নিজের অফিসিয়াল কাজ করে এসে আবার আমায় সামলানো যে খুব কষ্টের বুঝতে পারতাম। আবার এক একটা উদ্ভট বায়না শুনে যখনও ক্লান্ত মুখে হাসি দিয়ে নীরবে করতে যেত, খারাপ লাগতো, কিন্তু কি করতাম আমি নিজেই জানি না আমি সব কেন করি। প্রচণ্ডভাবে মুড সুইং করে, আর শারীরিক বিভিন্ন কষ্ট তো আছে। তবে যতবার অনুভব করেছি আমার গর্ভে আমার আর আদ্রিয়ানের সন্তান একটু একটু করে বেড়ে উঠছে, ততবার এই সব কষ্টকেই তুচ্ছ মনে হতো। তবে এই কয়েক মাসে আদ্রিয়ানের করা পাগলামোর কথা কি ভুলতে পারবো? এমন কোনোদিন নেই যেদিন ঘন্টাভর আমার পেটে মাথা রেখে বেবিকে ফিল করেনি, বেবির সাথে কথা বলেনি। আর রোজ সকালে ঘুম থেকে উঠে ওর প্রথম কাজ আমার কপালে আর পেটে চুমু দেওয়া, এরপর বাকি সব। যখন আমার পেটে মাথা রেখে ও কথা বলে, তখন এক স্বর্গীয় সুখ অনুভব করতে পারি আমি। পৃথিবীর সবচেয়ে বেশি খুশি ব্যক্তি মনে হয় নিজেকে। এই তো আমার বেবি যেদিন ফার্স্ট কিক করলো সেদিনকার কথা। গভীর রাতে আদ্রিয়ান বহু কষ্টে আমায় সামলে ঘুম পাড়িয়ে নিজেও হয়তো একটু ঘুমিয়েছিল। হঠাৎই বেবি কিক করাতেই আমি ছট করে জেগে মৃদু আওয়াজ করে উঠলাম। আদ্রিয়ান হুড়মুড়িয়ে উঠে বসে উত্তেজিত কণ্ঠে বলল, তো কি হয়েছে? ঠিক আছো তুমি? পেটে ব্যথা হচ্ছে? কিছু হয়েছে? আমি হাঁপানো কণ্ঠে বললাম, বেবি কিক করেছে। ও অবাক দৃষ্টিতে তাকালো আমার দিকে। বেবি আবারও কিক করাতে আমি চমকে গিয়ে পেটে হাত দিয়ে বললাম, আবার? আদ্রিয়ানের ক্লান্ত মুখেও হাসি ফুটে উঠল। ওর সাথে সাথেই আমার পেটে মাথা নাড়ল, সাথে সাথেই বেবি আবার কিক মারল। আমার কষ্ট হলেও কেন জানি না অদ্ভুত এক তৃপ্তিও হচ্ছিল। যেই আমি একটু ব্যথায় কেঁদে দিতাম, সেই আমার এই যন্ত্রণায়ও প্রাণ জুড়িয়ে যাচ্ছে। যন্ত্রণাও যে কখনো শান্তির হয় সেটা এখন বুঝতে পারছি। আদ্রিয়ান আমার পেটে মাথা রেখেই বলল, আমার প্রিন্সেসও বুঝতে পেরেছে যে তুমি ওর বাবাকে ভীষণ জ্বালাচ্ছ, তাই সে ভীষণ বিরক্ত। আমি মুখ ফুলিয়ে বললাম, মোটেই না। মোটেই হ্যাঁ। আমি মুখ ফুলিয়ে পেটে হাত রেখে বললাম, সোনা তুমিই বলো, এটা কি সত্যি? কো অ্যাক্সিডেন্টালি তখন বেবিও আবারও কিক মারল। আদ্রিয়ান হেসে দিয়ে আমার পেটে চুমু দিয়ে বলল, দেখলে হ্যাঁ বললো। ও না বলেছে। এই নিয়ে দুজনে কিছুক্ষণ ঝগড়া করলাম, যাকে বলে মধুর ঝগড়া। কিন্তু আমার ন্যাকা কান্না করা দেখে আদ্রিয়ান স্বেচ্ছায় হার মেনে নিয়েছিল। সেসব ভেবেই হাসলাম আমি। আজ সকাল থেকেই মনটা ভালো লাগছে না।
আর শরীরটাও কেমন অদ্ভুত আশঙ্কা বাসা বাঁধছে আমার মনে, কিন্তু সেটা কিসের বুঝতে পারছি না। কিছুতেই শান্তি পাচ্ছি না। অনাকাঙ্ক্ষিত কিছু কি হতে চলেছে? আদ্রিয়ান আমার পাশে বসে আমায় এক হাতে জড়িয়ে নিয়ে বলল, কি হয়েছে? আমি অসহায় চোখে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বললাম, আমার খুব ভয় করছে আদ্রিয়ান। ও এক হাতে আমার চুল নাড়তে নাড়তে বলল, এ সময় এরকম একটু হয়, চিন্তা করো না, আমি আছি তো তোমার সাথে। আমি ওর বুকে মাথা রেখে কাঁপা কাঁপা গলায় বললাম, আমার এত কেন কষ্ট হচ্ছে আদ্রিয়ান? কেন মনে হচ্ছে আমি কোথাও হারিয়ে যাচ্ছি? আদ্রিয়ান আমায় আরেকটু শক্ত করে ধরে বলল, এভাবে বলো না জান পাখি, আমার কষ্ট হয়, বোঝো না তুমি? আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, এত সুখ, এত আনন্দ সব আমার সহ্য হবে তো? আমার কেন মনে হচ্ছে আমি সব হারিয়ে ফেলতে চলেছি? আমি আছি তো তোমার সাথে, সব সময় আছি, কেন বলছো এসব? আদ্রিয়ানেরও কণ্ঠ ধরে আসছে। আমার চোখ দিয়ে অকারণেই জল গড়িয়ে পড়ল। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমার কেন মনে হচ্ছে এত সুখ আমার জন্য না? কেন কেন নিজেকে শান্ত রাখতে পারছি না? আমার দম বন্ধ হয়ে যাচ্ছে আদ্রিয়ান, ভীষণ কষ্ট হচ্ছে। আমার মনে হচ্ছে সব শেষ হয়ে যাবে, কিন্তু আমি থাকতে চাই আদ্রিয়ান। আমি তোমার সাথে, আমার সন্তানের সাথে থাকতে চাই। আমি বাচ্চাকে নিজের হাতে মানুষ করতে চাই, তোমার পরিপূরক হয়ে থাকতে চাই। আমি তোমাদের ছেড়ে যেতে চাই না। কথাগুলো বলেই ফুপিয়ে কেঁদে ফেললাম। আদ্রিয়ান আমায় আরো শক্ত করে ধরে কান্না মিশ্রিত গলায় বলল, জানে মেরে ফেলবো কিন্তু। কি সব কথা এগুলো? হ্যাঁ, আমায় আঘাত করতে খুব শান্তি লাগে, তাই না? তুমি জানো, যতবার তুমি এসব কথা বলো ততবার মৃত্যু যন্ত্রণা ভোগ করি আমি। এরকম বলো না জান পাখি, আমার কাছ থেকে দূরে যাওয়ার কথা ভাববেও না। কিছু হবে না তোমার, আমার বাচ্চার, আমি হতে দেব না, কিচ্ছু হবে না। আমি ওর বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি। আমি জানি আদ্রিয়ানও নিঃশব্দে চোখের জল ফেলছে। আদ্রিয়ান ভাঙা গলায় বলল, না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো, আর না তুমি আমাকে ছাড়া। তাই আল্লাহর কাছে একটাই চাওয়া, আমাদের যাতে একসাথে নিয়ে যায়। কারণ যে কোনো একজনও যদি আগে চলে যায়, তাহলে অপরজনের জীবন্ত লাশ হয়ে যাব। আমি কিচ্ছু বললাম না, কিন্তু নিঃশব্দে দুজনেই কাঁদছি। ওর আমার দুজনের ডান হাতি আমার পেটের উপর। ওর চোখের জলগুলো আমার মাথায় ফোঁটায় ফোঁটায় পড়ছে, বুঝতে পারছি আমি। আর আমার চোখের জল ওর বুক ভিজছে। ভালোবাসা এত কষ্টের কেন হয়? এত হারানোর ভয় তিলে তিলে কেন শেষ করে দেয়? এই অসহ্য যন্ত্রণা, ভয়, বিষাদ প্রতিনিয়ত এভাবে নিঃশ্বাস বন্ধ করে দিতে চায়। আমার এরকম হচ্ছে, নিঃস্ব লাগছে নিজেকে। কেন এমন হচ্ছে, কেন? পরের পৃষ্ঠা উল্টে আর কিছু পেল না অদ্রিতা। অনি আদ্রিয়ানের শেষের কথোপকথন পরে কেঁদে ফেলেছে ও। এখনো তো কয়েক পাতা বেঁচে আছে ডায়েরিতে, তবুও পৃষ্ঠাগুলো সব ফাঁকা কেন? ডায়েরির খালি পাতাগুলো নেড়ে চেড়ে যখন কিছুই পেল না, তখন কৌতূহলী চোখে তাকালো আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ানেরও চোখ ছলছল করছে। হয়তো হয়তো ওইসব কথা মনে পড়ে গেছে তার। এক দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে ও। আদ্রিজা একবার ডায়েরির দিকে তাকিয়ে আবারও আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, এরপর কি হয়েছিল? ম্যামি বা কোথায় এখন? আদ্রিয়ান একটা লম্বা শ্বাস নিল। কিছু বলবে তার আগেই বাবাই বলেই বাচ্চা আর মিষ্টি কণ্ঠে একটা মেয়ে ডেকে উঠল। ডাক শুনে আদ্রিয়ান তাকিয়ে দেখলো হাতে একটা বল নিয়ে গ্রে রঙের স্লিভলেস হাঁটু অব্দি ফ্রক পরা একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। ছিলকি ঘাড় ছোঁয়া চুলগুলো সাইড সিঁড়ি করে ছেড়ে দেয়া, চুলের এক সাইডে পুতুলওয়ালা দুটো ক্লিপ পরা। বয়স 3 বছর হবে আনুমানিক। মেয়েটা আর কেউ না, আদ্রিয়ানের মেয়ে অনি আর আদ্রিয়ানের মেয়ে আদ্রিমা আবরার জোহানি। বাড়িতে সবাই আদর করে মিষ্টি বলে ডাকে। আদ্রিয়ান মুস্কি হেসে উঠে গিয়ে মেয়ের সামনে হাঁটু ভেঙে বসে বলল, কি হয়েছে আমার প্রিন্সেসের? মিষ্টি হেসে মাথা দুলিয়ে বলল। আদ্রিয়ান মুখে হাসি দেখেই ভ্রুকুসকে বলল, আজ এত তাড়াতাড়ি? কেউ কিছু বলেছে? মিষ্টি এবারও মাথা নেড়ে না বলল। আদ্রিয়ান ওকে কোলে তুলে নিয়ে বলল, তাহলে? মিষ্টি মুখ ফুলিয়ে মাথা নিচু করে ফেললো, কিন্তু কিচ্ছু বলল না। তখন পাশে তাকিয়ে দেখলো মিষ্টি যেই ছেলেটার সাথে খেলে তাকে তার মা কোলে করে নিয়ে যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে। আদ্রিয়ান বুঝতে পারলো কি হয়েছে। ছোট্ট একটা শ্বাস নিয়ে মিষ্টির দিকে তাকালো। এরই মধ্যে হাঁপাতে হাঁপাতে অব্র এসে বলল, স্যার, আপনার মেয়ে সামলাতে সামলাতে আমি শেষ। কে বলবে এ 3 বছরের বাচ্চা মেয়ে? ভাব রে, হঠাৎ কি একটা দেখে মন খারাপ করে চলে এলো। আদ্রিয়ান হাসলো।
মিষ্টির গালে একটা চুমু দিয়ে বলল, আচ্ছা চলো, আজ বাড়ি গিয়ে আমরা কার্টুন দেখব, আর বাবাই তার প্রিন্সেসের জন্য তার ফেভারিট চিকেন বিরিয়ানি বানাবে। মিষ্টি সাথে সাথে নাক কুচকে ফেলল। অভ্র অসহায় দৃষ্টিতে তাকালো। মিষ্টি বলল, না, আমি মিল্কি খাবো। আদ্রিয়ান ভ্রু বাঁকিয়ে বলল, আরে এভাবে পচাস না মা, খেতে পারবি। সেদিন খারাপ হয়েছে তো কি হয়েছে, আজ পারফেক্ট হবে। অভ্র অসহায় গলায় বলল, স্যার প্লিজ, তারপর সেটা আমায় খেতে বলবেন না, আমি আর পারবো না। আদ্রিয়ান তোতলানো কণ্ঠে বলল, ও আচ্ছা, কেউ খেতে না পারলে আমিই খাবো। মিষ্টি দুহাতে মুখ চেপে ধরে হেসে ফেলল। অভ্র ঠোঁট খামড়ে হাসলো। আদ্রিয়ানও আর চোখে ওদের দিকে তাকিয়ে হেসে দিল। আসলে আদ্রিয়ান সব রান্না জানলেও এই চিকেন বিরিয়ানিটাই ঠিকভাবে রান্না করতে পারে না, কিন্তু তবুও মিষ্টির জন্য বানায়। কেউ তো খেতে পারেই না, শেষে বেচারা অভ্রকেই খেতে হয়। কিন্তু এখন অদ্রিজা এক দৃষ্টিতে এতক্ষণ বাবা মেয়ের খুনসুটি দেখছিল। ডায়েরিতে লেখা সেই খুনসুটি যেন প্রত্যক্ষ দর্শন করছে, শুধু পার্থক্য একটাই, ওটা স্বামী স্ত্রীর খুনসুটি ছিল আর এটা বাবা মেয়ের। এটা একটা অনাথ আশ্রম। অদ্রিজা একজন এনজিও ওয়ার্কার, 3 দিন ধরে ভিজিট করছে, এখানে আরো 4 দিন করবে। আদ্রিয়ান মিষ্টিকে নিয়ে আসে রোজ বিকেলে। এখানে মিষ্টির সাথে পরিচয় অদ্রিজার, তার সূত্রে আদ্রিয়ানের সাথেও। ডায়েরিটা আদ্রিয়ান ভুলে বেঞ্চের উপর রেখে মিষ্টিকে আনতে গিয়েছিল, তখনই ওটা দেখে অদ্রিজা। আদ্রিয়ান ফিরে এলে জিজ্ঞেস করেছিল, এটা কি আপনার লেখা গল্প বা উপন্যাস স্যার? আদ্রিয়ান মরিন হেসে বলেছিল, আমার স্ত্রীর লেখা, তার গল্প, তার প্রত্যেক অনুভূতির গল্প, অস্তিত্বের গল্প, আবেগের গল্প, কিন্তু প্রতিটা শব্দ বাস্তব। এটা ডায়েরিটা পড়ার তীব্র ইচ্ছা জাগে ওর মনে, তাই আদ্রিয়ানকে অনুরোধ করে আদ্রিয়ানের পাশে বসেই ডায়েরিটা পড়েও, আর পড়ার পর পুরো স্তব্ধ হয়ে যায়। এরকম গল্প কারো হতে পারে? আদ্রিয়ান মিষ্টিকে অভ্রর কোলে দিয়ে বলল, তুমি ওকে নিয়ে গাড়িতে বসো, আমি আসছি। অদ্রিজা এগিয়ে এসে মিষ্টিকে কোলে নিয়ে বলল, আজকের মতো টাটা সোনা, কাল চলে আসবে কিন্তু সময় মতো। মিষ্টি হেসে অদ্রিজার গালে চুমু দিয়ে বলল, টাটা। অভ্র এরপর মিষ্টিকে কোলে নিয়ে চলে গেল। অদ্রিয়ান চলে যেতে নিলেই অদ্রিজা বলল, স্যার। আদ্রিয়ান ঘুরে তাকালো। অদ্রিজা ইতস্তত করে বলল, এরপর কি হলো সেটা জানা হলো না। আদ্রিয়ান মলিন হেসে বলল, আজ সময় নেই, আর কালকে এসে বলবো। অদ্রিজা মুস্কি হেসে বলল, আচ্ছা। আদ্রিয়ান চলে গেল। আর অদ্রিজা আদ্রিয়ানের যাওয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলো, কতটা ভালোবাসতো একে অপরকে। এরকম ভালোবাসা আজকাল দেখা যায়? কিন্তু তারপর কি হয়েছিল? আদ্রিয়ান আর আদ্রিমা তো একদম ঠিক আছে, তাহলে কি অনিমার সাথেই খারাপ কিছু হয়েছে? যদি হয়ে থাকে সেটা কে করেছে? রূপ নয় তো? জিজ্ঞেস করলে আদ্রিয়ান কষ্ট পাবে, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও জিজ্ঞেস করেনি সে। আরও একটা দিন অপেক্ষা করতে হবে সেটা জানার জন্য। কিন্তু ওর যে জানার জন্য মন ছটফট করছে, কি ছিল ওদের এই অসাধারণ প্রেমের পরিণতি? গভীর রাত, মিষ্টি ঘুমিয়ে পড়েছে। ব্যালকনিতে দাঁড়িয়ে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আছে আদ্রিয়ান, আর মাঝে মাঝে ধোয়া ওঠা কফির মগে চুমুক দিচ্ছে। কিছুক্ষণ গম্ভীর অন্ধকার বিলাস করে রুমে চলে এলো। মিষ্টির ঘুমন্ত মুখটা দেখে মুচকি হাসলো। কিছু একটা ভেবে কাবার্ড খুলে কাবার্ড থেকে একটা প্যাকেট বের করলো। প্যাকেটটা নিয়ে খাটে এসে বসলো সে। প্যাকেটটা খুলে সেটার মধ্যে থেকে একটা কার্ড আর একটা লকেট বের করলো। লকেটটা অনিমারি, আর কার্ডটাও অনিমার দেওয়া সেই কার্ড। অনিমা বলেছিল, যখন আমি থাকবো না তখন এটা পড়ো। আদ্রিয়ান লকেটটাতে কিছুক্ষণ হাত বোলালো, কার্ডটা খুললো। কার্ডে লেখা আছে, এই চিঠিতে আপনি করেই বলছি আমি। জানেন, বিয়ের প্রথম দিকে আপনার উপর রাগ হতো যে এমন খবিশ মার্কার লোক আমারই হাজবেন্ড কেন, কিন্তু ধীরে ধীরে আপনার সেই খবিশ মার্কা ব্যবহারগুলোই আমার চরম ভালো লাগায় পরিণত হলো। প্রেম নামক অনুভূতি ধীরে ধীরে গ্রাস করতে শুরু করলো আমায়। এক পর্যায়ে আপনার সেই ভালোবাসার পাগলামোর রোগ আমাকেও পাগল করে দিল। ভালোবেসে ফেললাম আপনাকে। আমি আপনাকে আপনার মতো করে ভালোবাসতে না পারলেও নিজের মতো করে ভালোবাসি। আমি থাকি বা না থাকি, আমার ভালোবাসা সব সময় আপনার সাথে থাকবে, আমার স্মৃতি আপনার সাথে থাকবে। ভালোবাসি আপনাকে, খুব বেশি ভালোবাসি। চিঠিটা পড়ে লম্বা একটা নিঃশ্বাস নিল আদ্রিয়ান। ওগুলোকে যত্ন সহকারে কাবার্ডে রেখে এসে মিষ্টির মাথায় হাত বুলিয়ে ওর কপালে একটা চুমু দিয়ে ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল।
পরের দিন বিকালে আদ্রিয়ান, মিষ্টি, জাবিন, অভ্র মিলে আবার গেল সেই আশ্রমে। জাবিন আর অভ্র বিয়ে হয়েছে 1 বছর হয়ে গেছে। পার্কে যেতেই আদ্রিয়ান দেখলো অদ্রিজা দাঁড়িয়ে আছে। অদ্রিজা কাল রাত থেকে শান্তিতে ঘুমাতে পর্যন্ত পারেনি। বারবার মনে খসখস করে গেছে কি হয়েছিল এরপর, অনিমা কোথায়? এসব প্রশ্ন আর অস্থিরতা ওকে শান্তি দিচ্ছে না। ওরা যেতেই মিষ্টি দৌড়ে অদ্রিজার কাছে গেল। অদ্রিজা মিষ্টিকে কোলে তুলে আদর করলো কিছুক্ষণ। তারপর আদ্রিয়ানের দিকে তাকাতেই আদ্রিয়ান বুঝে গেল অদ্রিজা কি চাইছে। আদ্রিয়ান, অভ্র আর জাবিনের দিকে তাকিয়ে বলল, তোমরা মিষ্টিকে নিয়ে বাচ্চাদের কাছে যাও, আমি আসছি। ওরা তাই করলো। আদ্রিয়ান অদ্রিজাকে নিয়ে একটা বেঞ্চে বসলো। আদ্রিয়ান বলল, এরপর কি হয়েছিল জানতে চাইছো তো? অদ্রিজা দ্রুত মাথা নাড়ল। আদ্রিয়ান একটা মলিন হাসি দিয়ে বলল, তোমার কৌতূহল খুব বেশি, তাই বলছি। এর আগে কাউকে বলিনি সেই ভয়ঙ্কর দিনটার কথা, তোমাকেই প্রথম বলছি। অদ্রিজা কৌতূহলী চোখে তাকিয়ে আছে, অস্থির হয়ে উঠছে শুনবে বলে। আদ্রিয়ান ওকে বলতে শুরু করলো সেদিনের কথা আর ফিরে গেল 3 বছর আগে। সেদিন রাতে ডায়েরিটা লেখার পর হঠাৎ করেই অনিমার পেইন শুরু হয়, যা ধীরে ধীরে বাড়তে থাকে। যেহেতু ও নিজেও একজন উডবি ডক্টর, তাই কিছুক্ষণের মধ্যেই বুঝে যায় যে ওর প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেছে। ব্যথাটা ধীরে ধীরে এতটাই তীব্র হতে থাকে যে ও মৃদু চিৎকার করে ওঠে। অনিমার চিৎকার শুনে আদ্রিয়ান ধুরফুরিয়ে উঠে বসলো। পাশে অনিমাকে না পেয়ে আশেপাশে তাকিয়ে দেখে টেবিলে অনিমা পেট চেপে ধরে ফোপাচ্ছে। আদ্রিয়ান উঠে অনিমার সামনে হাঁটু ভেঙে বসে বলল, কি হয়েছে অনি, কষ্ট হচ্ছে? অনিমার ঠোঁটে ঠোঁট চেপে ব্যথা সহ্য করার চেষ্টা করে অস্ফুট স্বরে বলে উঠল, সময় হয়ে গেছে। মুহূর্তেই আদ্রিয়ান যেন থমকে গেল। কিছুক্ষণের জন্য মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। অনিমা আবার চিৎকার করতেই আদ্রিয়ানের হুঁশ এলো। ওর ইতিমধ্যে ঘাম বেরিয়ে গেছে। ও তাড়াতাড়ি উঠে ফোনটা বের করে ইফাজকে ফোন করে সবটা বলল। ফোন রেখে আদ্রিয়ান অনিমার গালে হাত রেখে বলল, কিচ্ছু হবে না, আর একটু সহ্য করো, ভাইয়া গাড়ি বের করতে গেছে। বলেই অনিমাকে কোলে তুলে নিল সে। এই মুহূর্তে অনিমার শরীর বেশ ভারী। আদ্রিয়ানের মতো মানুষের পক্ষেও ক্যারি করাটা খুব মুশকিলের। তবুও অনেক কষ্টে ওকে কোলে নিয়ে বাইরে হাঁটা দিল। এরই মধ্যে হিয়া, জাবিনরা চলে এসেছে। আদ্রিয়ান অনিকে কোলে নিয়ে বাইরে চলে এলো। ইফাজ সামনে বসলো আর হিয়া ফ্রন্ট সিটে। আদ্রিয়ান আর জাবিন অনিকে নিয়ে ব্যাক সিটে বসলো। অনিমার ব্যথা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। ওর ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করছে আর আদ্রিয়ানকে খামচে ধরে বসে আছে। মাঝে মাঝে চেঁচিয়ে উঠছে সে। আর অনিমার এই কষ্ট আদ্রিয়ানের সহ্য হচ্ছে না। জাবিন বারবার হাতের তালু ঘষে দিচ্ছে আর অনিমার গাল হালকা করে চাপড়ে দিচ্ছে। আদ্রিয়ান বারবার ইফাজকে তাড়া দিচ্ছে। ইফাজও সমস্ত সিগন্যাল ব্রেক করে চলে যাচ্ছে। অনিমা তো চোখ মুখ খিচে একটু পর পর ব্যথায় কুকিয়ে উঠছে। আদ্রিয়ানের চোখ মুখ অলরেডি ছলছল করে উঠছে। হসপিটালে পৌঁছানোর সাথে সাথে অনিমাকে নেওয়ার সাথে সাথেই ওটিতে ঢোকানো হলো, কারণ ইফাজ আগেই ফোন করে হসপিটালে সবকিছু রেডি করে রাখতে বলেছে। অনিকে একা ওটিতে যেতে দিতে চাইছিল না আদ্রিয়ান। ওরা সবাই মিলে ধরে রেখে সামনে নিয়েছে। ইফাজও রেডি হয়ে ওটিতে ঢুকলো। যদিও ও গাইনোলজিস্ট না, বাট ডক্টর তো, তাই ওটিতে থাকার পারমিশন আছে ওর। আর বাড়ির একজন ভেতরে থাকলে সবার মনে একটু হলেও স্বস্তি থাকবে। যাওয়ার আগে আদ্রিয়ানকে সান্ত্বনা দিয়ে গেল, এটা বলেছে অনির কিচ্ছু হবে না, কিচ্ছু না। ওটির লাইট অন হওয়ার সাথে সাথে সবার মধ্যে টেনশন শুরু হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই মানিক, আবরাররা সবাই চলে এলেন। আদ্রিয়ান ব্রেঞ্চে বসে 2 হাতে মুখ চেপে ধরে বসে আছে। ওর ভিতরে কি চলছে ও নিজেই জানে। বাকি সবাই খুব চিন্তায় আছে। ঘণ্টাখানেকের মধ্যে অনিমার বাবা মায়েরাও চলে এলো। ওটির ভিতর থেকে এখনো কোনো খবর আসেনি। যত সময় যাচ্ছে আদ্রিয়ানের অবস্থা ততই খারাপ হচ্ছে, যেন এখনই কেঁদে দেবে। ভেতরে ওর জান পাখিটা কতটা কষ্ট পাচ্ছে সেটা ভেবেই বুকটা ফেটে যাচ্ছে ওর। বাকিরাও এদিক ওদিক পায়চারি করছে আর ঘড়ি দেখছে। দীর্ঘ 2 ঘন্টা পর ওটির লাইট অফ হলো। আদ্রিয়ান উঠে এক প্রকার দৌড়ে ওটির সামনে গেল। ইফাজি সবার আগে বেরিয়ে এলো। আদ্রিয়ান বলল, ভাইয়া অনি কেমন আছে? ও ঠিক আছে তো? এরই মধ্যে ডক্টরও বেরিয়ে এলো আর সবার টেনশন দূর করে দিয়ে ডক্টর জানালো যে অনিমার একটা মেয়ে বাবু হয়েছে আর মা বাচ্চা দুজনেই ভালো আছে। কিছুক্ষণের মধ্যেই নার্স কোলে করে তোয়ালে পেঁচানো একটা ফুটফুটে বেবি নিয়ে এসে আদ্রিয়ানের দিকে এগিয়ে দিল। আদ্রিয়ান কাঁপা কাঁপা হাতে নিজের বাচ্চাকে কোলে নিয়ে 2 ফোঁটা অশ্রু বিসর্জন দিল। এতক্ষণ চেপে রাখা কষ্ট, আবেগ, ভয় সব একসাথে প্রকাশ পেয়ে গেল। এটা ওর মেয়ে, ওর অংশ, ওর জীবনের অংশ। ওর নিজের সাথে আলতো করে জড়িয়ে চুমু দিল বেবিটাকে। এরপর ডক্টরের দিকে তাকিয়ে কাঁপা গলায় বলল, অনি। ইফাজ মুস্কি হেসে বলল, চিন্তা করিস না, ক্লান্ত ছিল, এখন ঘুমোচ্ছে। কেবিনে দিলে ওর কাছে যেতে পারবি।
সবাই আস্তে আস্তে বেবিকে দেখে নার্সের হাতে দিল। নার্স বাচ্চাকে নিয়ে চলে গেল ভিতরে। সবার ভিতরে এখন আনন্দের জোয়ার বইছে। বাড়ির সবচেয়ে ভালোবাসার দুজন মানুষের ঘর আলো করে আরেকটা ভালোবাসার মানুষ এলো। এতক্ষণ সবাই টেনশনে থাকলেও এখন সবাই ভীষণ খুশি। অনিমার ঘুম ভাঙতেই আস্তে আস্তে চোখ খুলে তাকালো। প্রচন্ড ক্লান্ত লাগছে তার। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ সবটা মনে পড়ে পাশে তাকিয়ে আদ্রিয়ানকে দেখে উত্তেজিত হয়ে কিছু বলবে, তার আগেই আদ্রিয়ান ওর হাত ধরে বলল, চিন্তা করো না, আমাদের বেবি একদম ঠিক আছে। আদ্রিয়ান পাশে রাখা দোলনা থেকে বেবিকে কোলে নিয়ে অনিমার পাশে শুয়ে দিল। অনিমা অবাক দৃষ্টিতে তাকালো। এটা ওর সন্তান? দীর্ঘ এই 9 মাস নিজের গর্ভে ধারণ করেছে ওকে। ওর অস্তিত্বের অংশ ওর পাশে এত সুন্দর কচি কচি হাত পা দুলিয়ে এদিক ওদিক দেখছে। এটা ওর মেয়ে। আদ্রিয়ানের দিকে অশ্রুভরা দৃষ্টিতে তাকাতে আদ্রিয়ান চোখের ইশারায়, হ্যাঁ এটাই আমাদের মেয়ে। অনিমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। ও কাপা কাপা হাতে আলতো হাতে ওর মেয়েকে ছুঁয়ে দিল। ওর মেয়েও ওর দিকে তাকিয়ে আছে। আদ্রিয়ান অনিমার মাথায় হাত বুলিয়ে গভীরভাবে ওর কপালে একটা চুমু দিয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ, এত কষ্ট সহ্য করেও আমাদের সন্তানকে জন্ম দেওয়ার জন্যে, আমাদের অস্তিত্বকে জন্ম দেওয়ার জন্যে। অনিমা আদ্রিয়ানের গালে হাত রেখে বলল, তোমাকেও অনেক ধন্যবাদ আমাকে মা হওয়ার সুখ দেওয়ার জন্য। ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। হঠাৎই ওদের বেবি মৃদু আওয়াজ করে উঠল। আদ্রিয়ান আর অনিমা দুজনেই তাকালো। এরপর একে অপরের দিকে তাকিয়ে হেসে দিল। আদ্রিয়ান ওর 2 আঙ্গুল দিয়ে বেবির গাল আলতো করে ছুঁয়ে দিয়ে বলল, হ্যাঁ সোনা, আমরা তোমাকেও খুব ভালোবাসি। পরের দিন সারাটা দিনই অনেক আনন্দে কেটেছে সবার। যেহেতু অনিমার নর্মাল ডেলিভারি হয়েছে, তার তেমন কোনো কমপ্লিকেশন ছিল না, তাই আজই চলে যেতে পারত। কিন্তু ইফাস বলল যে আরেকটা দিন হসপিটালে ডক্টরদের অবজারভেশনে থাকলেই বেটার হবে, তাই আরেকটা দিন হসপিটালে থাকবে। জাবিন বেবির হাত পা গুলো নাড়তে নাড়তে বলল, কি কিউট হয়েছে আমার মাম্মাটা দেখতে, একদম ভাইয়ের মতো হয়েছে, না ভাবির মতো হয়েছে। তোর আমি কনফিউজড হয়ে যাচ্ছি, কার মতো হয়েছে? অভ্র বলল, আরে গাদি, এখনো কিছুই বোঝা যাবে না কার মতো হয়েছে, আর একটু বড় হতে দাও তারপর বলো। জাবিন মুখ ফুলিয়ে ওর আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, দেখ ভাইয়া, তোর সামনে আমাকে গাদি বললো। আদ্রিয়ান অভ্রর দিকে তাকাতে অভ্র একটু দমে গেল। আদ্রিয়ান ভ্রু কুচকে জাবিনের দিকে তাকিয়ে বলল, তো গাধিকে তো গাধি বলবে নাকি? অভ্র যেন দারুণ মজা আর স্বস্তি দুটোই পেল। আর জাবিন মুখ ফুলিয়ে তাকিয়ে রইল। এরকম নানা রকম খুনসুটি দুষ্টুমিতে আনন্দের দিনটি পার হয়ে গেল। 2 বাড়ির সকলেই ছিল হসপিটালে সারা দিন। রাতে শুধু আদ্রিয়ানই থাকার সিদ্ধান্ত নিল। যেহেতু অনিমা টোটালি সুস্থ আর বেবিও, তাই একজনের বেশি থাকার দরকার নেই। তবুও হিয়া থাকতে চেয়েছিল। হিয়া ছোট ভাই, তাই আদ্রিয়ান বুঝিয়ে পাঠিয়ে দিয়েছে। বেশ রাত হয়েছে, বেবি কান্না করছিল, তাই অনিমা ওকে ফিডিং করাচ্ছে। আদ্রিয়ান গালে হাত দিয়ে দেখছে নিজের 2 শ্রেষ্ঠ সুখকে। বাবু ঘুমিয়ে পড়তেই অনিমা আস্তে করে ধরে শুইয়ে দিল তাকে। আদ্রিয়ানের দিকে তাকিয়ে আদ্রিয়ানকে ওভাবে তাকিয়ে থাকতে থেকে ভ্রু নাচিয়ে বলল, কি দেখছো? আদ্রিয়ান হেসে বলল, কাল অব্দি যে মেয়েটা নিজেই বাচ্চা ছিল, যাকে আমায় সামলাতে হতো, আজ সে নিজে একটা বাচ্চা সামলাচ্ছে। একদিনে কেমন মা হয়ে উঠেছে। অনিমা মুচকি হাসলো। আদ্রিয়ান উঠে এসে বেবির ঘুমন্ত মুখে আলতো করে একটা চুমু দিল। তারপর অনিমার পাশে বসে ওকে নিজের বুকে জড়িয়ে ধরল। অনিমাও আদ্রিয়ানের বুকে গুটিয়ে বসে রইল। বেশ কিছুক্ষণের নীরবতার পর আদ্রিয়ান বলল, এতদিন একটা ভয় কাজ করত, আমার সন্তানের জন্ম নেওয়া, ওকে কোলে দেওয়া, ওর এই কচি হাত পা দিয়ে এই খেলা করা, এই হাসি এই কান্না দেখতে পাবো কিনা। কিন্তু আমার ভাগ্যটা এতটাও খারাপ হয়নি। অনিমা আদ্রিয়ানের সঙ্গে মিশে থেকেই বলল, সব ঠিক থাকবে তো? অবশ্যই থাকবে, আমি আছি তো তোমার সাথে, আমি থাকতে তোমার কিচ্ছু হতে দেব না। অনিমা একটা দীর্ঘশ্বাস দিল। মনের ভিতরে খচখচানিটা কিছুতেই কমছে না। কিছু একটা ভেবে অনিমা আদ্রিয়ানকে বলল, আচ্ছা তুমি তখন কাঁদছিলে কেন? আদ্রিয়ান আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভয় হচ্ছিল, তোমার এক একটা চিৎকার আমার হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিচ্ছিল, পারছিলাম না সহ্য করতে। কোনো কিছুর বিনিময়ে তোমাকে হারাতে পারবো না, আমি পারবো না। আমিও। অনিমা কথাটা শেষ করার আগে গোটা হসপিটাল জুড়ে হইচই শুরু হয়ে গেল। আদ্রিয়ান আর অনিমা দুজনে ভ্রুকুচকে তাকালো চারপাশে। অনিমা বলল, কি হয়েছে বলো তো? আদ্রিয়ান বলল, তুমি বসো, আমি দেখছি। আদ্রিয়ান বাইরে গেল দেখতে। অনিমা টেনশনে পড়ে গেছে। হঠাৎ এত আওয়াজ কিসের, কি হয়েছে? বেশ কিছুক্ষণ পর আদ্রিয়ান এক প্রকার দৌড়ে এসে হাঁপানো কণ্ঠে বলল, অনি তাড়াতাড়ি ওঠো, হসপিটালে টেরোরিস্টরা বোম রেখেছে, তোমাকে আর বেবিকে বের করে নিতে হবে আগে।
অনিমা হতভম্ব হয়ে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। সবকিছুই এলোমেলো লাগছে ওর। আদ্রিয়ানকে দেখেই বোঝা যাচ্ছে কতটা টেনশনে আছে। আদ্রিয়ান এক হাতে বেবিকে কোলে নিয়ে আরেক হাতে অনির হাত ধরে বলল, তাড়াতাড়ি চলো, যে কোনো মুহূর্তে ব্লাস্ট হবে। তোমাদের বার করে আমায় আবার ভেতরে ঢুকতে হবে, সবাইকে বার করতে হবে। বলেই আদ্রিয়ান অনির হাত ধরে টেনে নিয়ে যেতে শুরু করলো। মধ্যরাত, আহামরি ভিড় নেই হসপিটালে, কিন্তু তবুও সবাই চেঁচামেচি করতে করতে দৌড়ে বেড়াচ্ছে। হসপিটাল থেকে সবাই আতঙ্কে আছে। কিছু দূর যেতেই করিডোর দিয়ে একটা বাচ্চা আর একটা মহিলা চিৎকার ভেসে এলো। তারা সাহায্যের জন্য চেঁচাচ্ছে। অনি আদ্রিয়ান দুজনে থামলো। এ পাশের করিডোরে কেউ নেই, সব বেরিয়ে গেছে। অনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, ওনারা বিপদে পড়েছে হয়তো, তুমি যাও দেখো, আমি বাবুকে নিয়ে বেরিয়ে যাচ্ছি। আদ্রিয়ান চিন্তিত স্বরে বলল, কিন্তু আদ্রিয়ান, আমরা কাউকে জেনে শুনে বিপদে ফেলে রেখে যেতে পারি না। আমি বাইরে চলে যাচ্ছি বেবিকে নিয়ে, তুমি ওদের গিয়ে বাঁচাও প্লিজ। আর হ্যাঁ, তাড়াতাড়ি করবে কিন্তু, আমি টেনশনে থাকবো। আদ্রিয়ান মাথা নেড়ে বেবিকে অনির কোলে দিয়ে চলে গেল। অনিমা আদ্রিয়ানের যাওয়ার দিকে তাকিয়ে লম্বা একটা শ্বাস দিল। আদ্রিয়ানকে একা ভেতরে একা রেখে যেতে ওর কষ্ট হচ্ছে। যদি বেবিটা না থাকতো তাহলে অনিও থাকতো আদ্রিয়ানের সাথে, কিন্তু এখন ওদের বাচ্চাটাকেও তো বাঁচানোর দায়িত্ব ওর। তাই বেবিকে কোলে নিয়ে দ্রুত পদে হেঁটে বাইরের দিকে যাচ্ছিল। ইতিমধ্যেই এই পাশের করিডোর ফাঁকা হয়ে গেছে। হঠাৎ করেই ওর সামনে মাস্ক পরা একটা লোক এসে দাঁড়ালো। অনিমা থমকে দাঁড়ালো। এই মাস্ক, এই পোশাকের সাথে ও খুব পরিচিত। ওর সেই অতীত ওর সামনে দেখে ভয়ে নিজের সন্তানকে বুকে চাপটে ধরে কাঁপা কাঁপা গলায় বলল, কে আপনি? মাস্কের আড়ালে লোকটি বলল, এত তাড়াতাড়ি ভুলে গেলে আমাকে? বলেই মাস্কটা খুলে ফেলল। লোকটার মুখ দেখে অনিমা ভয়ে দু কদম পিছিয়ে গেল, কারণ ওর সামনের রূপ দাঁড়িয়ে আছে। অনিমা ভীত দৃষ্টিতে নিজের মেয়ের দিকে তাকালো। এখন ওর বেশি ভয় ওর সন্তানের জন্যই হচ্ছে। ও দৌড়ে পালাতে নিলেই রূপ ওর হাত ধরে ফেলল। অনিমা ছাড়ানোর জন্য বেশি জোরাজোরিও করতে পারছে না, কারণ ওর বেবি ওর হাত থেকে পড়ে যাবে। অনিমা, আদ্রিয়ান বলে ডাকতে নিলে রূপ ওর মুখ চেপে ধরল। অনিমা চেষ্টা করেও চিৎকার করে ডাকতে পারছে না। রূপ এক হাতে অনিমার মুখ আর এক হাতে অনিমার হাত ধরে টানতে টানতে কোথাও নিয়ে যেতে লাগলো। বাচ্চাটা কান্না করছে। অনিমার শরীর এমনিতেও ভীষণ দুর্বল, আর বাকি শক্তিটুকু শুধু নিজের সন্তানকে আগলে ধরে রাখতে ব্যবহার করছে, তাই পারছে না রূপকে আটকাতে। রূপ অনিমাকে টেনে একেবারে উপরের ফ্লোরে নিয়ে কর্নারের একটা রুমে নিয়ে গেল। রুমটাতে কিছুই নেই, ফেলনা কিছু ফার্নিচার আর অপ্রয়োজনীয় কিছু জিনিস ফেলে রেখে দেওয়া হয়েছে। রূপ ভেতরে নিয়ে অনেকে এক প্রকার জোরে ছুঁড়ে মারল। অনিমা কোনো রকম ওর বাচ্চাটাকে বুকে জাপটে নিয়ে পড়ে যাওয়া থেকে নিজেকে বাঁচিয়ে কান্না ভেজা চোখে তাকালো। রূপ বাঁকা হেসে এগিয়ে এলো অনিমার দিকে, মুখে হাসি রেখে বলল সে, বলেছিলাম না আবার দেখা হবে আমাদের? অনিমা বাচ্চাটাকে বুকে জড়িয়ে পেছাতে পেছাতে কেঁদে দিয়ে বলল, রূপ প্লিজ আমায় যেতে দিন, প্লিজ। দেখুন আমার মেয়েটা কাঁদছে, প্লিজ ছেড়ে দিন। রূপের মুখে এখনো বাঁকা হাসি ঝুলে আছে। ও এগিয়ে এসে বলল, এত ভয় পাচ্ছ আমাকে? এই ভয়টা তখন কোথায় ছিল? যখন আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলে, আমায় ঠকিয়েছিলে, তখন মনে হয়নি ওর পরিমাণ কি হতে পারে? অনিমা পেছাতে পেছাতে একটা বক্সের সাথে আটকে গিয়ে পড়ে গেল, কিন্তু বাচ্চাটাকে বুকে শক্ত করে জড়িয়ে রাখায় বাচ্চার কিচ্ছু হয়নি। রূপ এক হাঁটু ভেঙে অনিমার সামনে বসতো। অনিমা এবার একটু গুটিয়ে বসে ফুপিয়ে কেঁদে দিল। ও শুধু ভাবছে কখন আদ্রিয়ান আসবে আর ওকে এই জঘন্যতম লোকটার হাত থেকে বাঁচাবে। অনিমা কাঁদতে কাঁদতে বলল, প্লিজ রূপ, আপনি। আর কিছু বলার আগে রূপ অনিমার কোল থেকে ওর বাচ্চাটাকে টেনে নিয়ে গেল। বাচ্চাটা জোরে কেঁদে ফেললো। অনিমা এবার শব্দ করে কেঁদে দিয়ে বলল, রূপ, রূপ প্লিজ আমার মেয়েকে ছেড়ে দিন। যা করার সব তো আমি করেছি, আমার সাথে যা ইচ্ছে করুন, কিন্তু আমার মেয়েকে ছেড়ে দিন। ও একটা সদ্যজাত বাচ্চা, প্লিজ দয়া করুন, প্লিজ। আর কিছু বলার আগে রূপ অনিমার গাল চেপে ধরে ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ। দয়া? আমাদের মধ্যে দয়া মায়া বলতে কোনো বস্তু নেই। আর তোমাকে দয়া কেন করব? তোমার জন্য, শুধু তোমার জন্য আমাদের এতদিনের সব প্ল্যান নষ্ট হয়ে গেছিল। তোমাকে ছেড়ে দেব? আমাকে ঠকিয়ে অনেক বড় ভুল করেছিলে তুমি, আর তার দাম তোমাকে দিতেই হবে। বলেই রূপ বেবিকে ফ্লোরে রাখলো। অনিমা ধরতে গেলে রূপ ওর হাত ধরে ফেলল। অনির হাত চেপে ধরে বলল, তোমার পেছনে তাকাও। অনিমা পেছনে তাকিয়ে দেখলো একটা বম রাখা আছে। বোমটা অদ্ভুত দেখতে, স্বাভাবিক নয়, তবে সেখানে টাইম সেট করা আছে। অনিমা ভীত দৃষ্টিতে রূপের দিকে তাকিয়ে বলল, প্লিজ এমন করবেন না, আমার বাচ্চাটা তো আপনার কোনো ক্ষতি করেনি, প্লিজ যেতে দিন আমাদের। রূপ একটু ভাবার ভান করে বলল, ঠিকই বলেছ,
এই বাচ্চাটা তো কিছুই করেনি, তাই একটু দয়া দেখাতেই পারি, তাই না? ওয়েট। অনিমার মাথায় রূপের কোনো কথাই ঢুকছে না। ও বারবার ওর মেয়েকে ধরার চেষ্টা করছে, কিন্তু রূপের জন্য ধরতে পারছে না। রূপ ওকে বারবার টেনে সরিয়ে দিচ্ছে। রূপ ওর পকেট থেকে একটা ইঞ্জেকশন সিরিঞ্জ বের করলো, যার ভেতরে লিকুইড ভরা আছে। রূপ সিরিঞ্জটা খুলে বাঁকা হেসে অনিমার দিকে তাকাতেই অনিমা ভীত দৃষ্টিতে ইঞ্জেকশনের দিকে তাকিয়ে তারপর রূপের দিকে তাকালো। রূপ হেসে বলল, বলেছিলে না ছেড়ে দিতে, যাও ছেড়ে দিব। এটা কি জানো? এই ইঞ্জেকশনটা তোমার শরীরে দেওয়ার সাথে সাথেই তোমার শরীরের নিচের ভাগ কয়েক ঘন্টার মধ্যে অবশ হয়ে যাবে, যার অর্থ আমি তোমাকে ছেড়ে দিয়ে চলে যাব, কিন্তু তুমি যেতে পারবে না এখান থেকে। আর তারপর যখন বোমটা ফাটবে তখন তোমরা দুজনেই। অনিমার বুক কেঁপে উঠল এটা শুনে। ও রূপের সামনে হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ এরকম করবেন না, আমি এখানেই থাকবো, শুধু আমার মেয়েটাকে বাইরে যেতে দিন। রূপ কোনো প্রকার মায়া না করে ইঞ্জেকশনটা পুশ করে দিল অনিমাকে। অনিমা মৃদু স্বরে আওয়াজ করে উঠল। রূপ এবার অনিমার গাল চেপে ধরে বলল, বলেছিলাম না তোমাকে দেখে নেব। কি যেন বলেছিলে? তোমার আদ্রিয়ান। তোমাকে ছুতে গেলেও নাকি আদ্রিয়ান নামক বলয় পার করতে হবে। আজ আমিও তো দেখি আদ্রিয়ান নামক বলয় তার অনিকে কি করে বাঁচায়। অনিমা ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে, কোমর থেকে নিচের দিকটা অবশ হয়ে আসছে। রূপ বলল, এখানে তোমরা দুইজন আছো, আর হসপিটালে কেউ থাকবে না, কারণ গোটা হসপিটালে মোট 5টা বোম আছে। সবাই জানে যে এগুলো ডিঅ্যাক্টিভ করা একমাত্র ওই সফটওয়্যার দিয়ে সম্ভব, যেটা করতে অনেক সময় লাগবে। তাই দেখো, পুলিশও বাইরে গিয়ে দাঁড়িয়ে আসছে, সবাইকে বেরিয়ে আসার জন্য অ্যালার্ট করছে, কারণ কোনো লাভ নেই, এতক্ষণে সব বেরিয়েও গেছে। কেউ নিজের জীবন নিশ্চিত মৃত্যুর মুখে ফেলবে না। এখন তোমাকে বাঁচাতে কে আসবে? শুধুই আদ্রিয়ান। তুমি তো হেঁটে যেতে পারবে না, আর তোমার বেবু পড়ে আছে, কিন্তু দুজনকে তো একটা মানুষ তুলে নিয়ে যেতে পারবে না। আর তোমাকে যেখানে এনে রেখেছি ও খুঁজে এখানে আস্তে আস্তে অতটা সময় বেঁচেও থাকবে না যে এক এক করে নিয়ে যাবে। এবার দেখব আদ্রিয়ান কাকে বেছে নেয়, তোমাকে নাকি ওর বেবিকে। অনিমা কেঁদেই যাচ্ছে। ও বুঝে গেছে ভয়ঙ্কর কিছু হতে চলেছে ওর সাথে, খুবই ভয়ঙ্কর। ও রূপের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, প্লিজ রূপ। রূপ হেসে দিয়ে বলল, এখন এখান থেকে বেরোলেই পুলিশ ধরে নেবে, কিন্তু তবুও আমি ফিরেছি। এই 3 বছরে পরিকল্পনা করে সবটা সাজিয়েছি শুধু তোমাদের শিক্ষা দেবো বলে। আমি চাইলেই তোমাকে মেরে ফেলতে পারতাম এখন, কিন্তু আমি চাই আদ্রিয়ান নিজে তোমাকে মৃত্যুর মুখে ফেলে রেখে যাক। এটাই ওর শাস্তি হবে, সারা জীবন ঘুমড়ে মুতবে এই অপরাধ বোধে। অনিমা মাথা নিচু করে কেঁদেই যাচ্ছে। রূপ আবারও বলল, তোমাকে নিজের করতে চেয়েছিলাম আমি, কিন্তু তুমি ওই আদ্রিয়ানের জন্য ওর কথায় আমায় ঠকিয়েছ। এবার আমিও দেখি তোমার আদ্রিয়ান তোমাকে বাঁচায় নাকি তোমার বাচ্চাকে। গুড বাই। বলেই অনিমাকে ওখানে ফেলে রেখে দরজা বাইরে দিয়ে তালা মেরে চলে গেল রূপ। অনিমা কাঁদতে কাঁদতে অনেক কষ্টে হাত বাড়িয়ে নিজের মেয়েকে কোলে তুলে নিল আর বেবির কান্না থামানোর চেষ্টা করতে লাগলো। এদিকে আদ্রিয়ান গোটা হসপিটালে খুঁজছে অনিমাকে। সবাইকে বের করেছে এরা। এতক্ষণ ধরে পুলিশেরাও অনিমাকে খুঁজছে, কিন্তু বোমের টাইমার অনুযায়ী মাত্র কয়েক মিনিট সময় আছে বলে তারা বেরিয়ে গেছে। যেহেতু এটা নর্মাল বোম নয়, তাই এটা ডিফিউজ করার জন্য বোম ডিফিউজার ডাকা বোকামি ছাড়া আর কিছুই না। ওরা আদ্রিয়ানকেও বেরিয়ে আসতে বলেছে, কিন্তু আদ্রিয়ান বেরোয়নি। অনিকে ছেড়ে ও কি করে বেরোবে? অনিমা ওর বাচ্চাকে বুকে জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বারবার বোমার সময়ের দিকে দেখছে। হঠাৎ করেই দরজা খুলে কেউ ঢুকলো। তাকিয়ে দেখে আদ্রিয়ান। আদ্রিয়ানকে দেখে অনিমা জোরে কেঁদে দিল। আদ্রিয়ান দৌড়ে এসে অনিমার সামনে বসে বলল, জানপাখি কিচ্ছু হয়নি, আমি চলে এসেছি, চলো। অনিমাকে ওঠাতে গিয়ে আদ্রিয়ান খেয়াল করলো যে অনিমা উঠতে পারছে না। অনিমা অস্ফুট স্বরে বলল, রূপ, ইনজেকশন। এটুকু বলেই আরো জোরে জোরে কেঁদে দিল। আদ্রিয়ানের বুঝতে বাকি রইল না কি হয়েছে। আদ্রিয়ান অনিমার গালে হাত দিয়ে বলল, ভয় পেও না, আমি আছি তো, কিচ্ছু হবে না। আমার মেয়েকে বাঁচাও আদ্রিয়ান। আদ্রিয়ান বোমের দিকে তাকিয়ে দেখলো মাত্র 9 মিনিট আছে। হসপিটালটা বেশ বড় আর নামতে সময় লাগবে অনেক। আদ্রিয়ান ঠোঁট কামড়ে ধরে কিছু একটা ভেবে প্রথমে বেবিকে কোলে তুলে নিল। অপর হাত দিয়ে অনেকে ওঠানোর চেষ্টা করেও পারল না, কারণ অনেকে ওঠাতে গেলে বেবিকে শক্ত করে ধরতে হবে। একদিনের বাচ্চাকে এত জোরে ধরে এতটা পথ নিয়ে যাওয়া সম্ভব না, প্রাণের ঝুঁকি আছে। আদ্রিয়ান কি করবে সেটাই ভাবছে।
চোখ ছলছল করে উঠছে ওর। দুজনে যে ওর প্রাণ। অনিমা শুধু একটি কথাই বলে যাচ্ছে, আমার মেয়েকে বাঁচাও আদ্রিয়ান, আমার মেয়েকে বাঁচাও। আদ্রিয়ান এবার বেবিকে নিচে রেখে অনিমাকে কাঁধে তুলে নিল। এক হাতে অনিকে কাঁধে ধরে রেখে আরেক হাতে বেবিকে কোলে নিয়ে প্রচুর কষ্টে উঠে দাঁড়ালো। টলমলে পায়ে অনেক কষ্ট করে লিফটের কাছে গিয়ে আদ্রিয়ানের শেষ আশাটাও শেষ হয়ে গেল। লিফট বন্ধ, আর এভাবে সিঁড়ি দিয়ে নিচে নামা যাওয়া অসম্ভব। ফোন করে যে কাউকে ডাকবে সেটাও পারবে না, কারণ ফোনটা কোথায় ফেলে রেখেছে জানে না ও। আর প্রাণের ঝুঁকি নিয়ে কেউ হসপিটালের ভেতরে আসবেও না, কারণ মাত্র 7 মিনিট বাকি আছে। আর লিফটের সাথে লাগানো বোমটা সেটাই দেখাচ্ছে। আর এত অল্প সময়ে প্রথমে বেবিকে রেখে এসে পরে আবার অনিকে নেওয়া পসিবল না। আদ্রিয়ান দুজনকে নিয়ে ওখানে বসে পড়ল। ওর চোখ দিয়ে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। এক হাতে নিজের স্ত্রী, অপর হাতে নিজের মেয়েকে জড়িয়ে ধরে কাঁদছে ও। অনিমা আদ্রিয়ানের গালে হাত রেখে বলল, আদ্রিয়ান, আমার মেয়েকে বাঁচাও, ওকে নিয়ে চলো এখান থেকে। আদ্রিয়ান কাঁপা কাঁপা গলায় বলল, কি করে তোমাকে? অনিমা হিসকি দিয়ে কাঁদতে কাঁদতে বলল, আদ্রিয়ান, আমার চেয়ে আমার মেয়ের জীবন বেশি ইম্পর্টেন্ট, প্লিজ ওকে নিয়ে যাও এখান থেকে, সময় নেই। আমি পারবো না তোমাকে এখানে ফেলে যেতে, তোমাকে ছেড়ে বেঁচে থাকতে পারবো না আমি। পারতে হবে আদ্রিয়ান, আমাদের মেয়ের জন্য পারতে হবে আপনাকে। আমার মেয়ের কিছু হলে আমি বেঁচে থেকেও মরে যাব, আর ওকে বাঁচানো আমাদের দায়িত্ব। ধরে নাও এটাই আমার তোমার কাছে শেষ যাওয়া, আমার মেয়েকে বাঁচাও। আদ্রিয়ান কান্না ভেজা কণ্ঠে বলল, এতটা নিষ্ঠুর হতে বলো না আমাকে, এতটা কঠিন পরীক্ষা দিতে পারবো না আমি, প্লিজ। অনিমা হাবানো কণ্ঠে বলল, হতে হয় আদ্রিয়ান, কখনো একটু নিষ্ঠুর হতে হবে আমাদের। আদ্রিয়ান, সময় নেই, প্লিজ যাও। তোমাকে আমাদের ভালোবাসার কসম, আমাদের ভালোবাসার চিহ্নকে বাঁচাও। আদ্রিয়ানের মতো ছেলেও ফুপিয়ে কেঁদে দিল। জাপটে ধরো নিজের সাথে নিজের জান পাখিকে। অনিমাও কাঁদছে। আদ্রিয়ান পারছে না অনিকে ছেড়ে উঠতে। অনিমা কাঁদতে কাঁদতে বলল, ভালোবাসি তোমাকে, খুব ভালোবাসি। কথা দাও আমার মেয়েকে আমার অভাব কোনোদিন বুঝতে দেবে না। আদ্রিয়ান শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। অনিমা আবারও বলল, কথা দিচ্ছ তো? আদ্রিয়ান মাথা নেড়ে হ্যাঁ বলল। অনিমা ওর গলার সেই লকেটটা খুলে আদ্রিয়ানের হাতে ধরিয়ে দিল। এটা তোমার কাছে রেখে দাও, আমি চাই না আমার সাথে সাথে এটাই জ্বলে শেষ হয়ে যাক। আদ্রিয়ান কিছু না বলে শুধু কেঁদেই যাচ্ছে। অনিমা কিছু একটা ভেবে বলল, আদ্রিয়ান, সময় নেই, যাও প্লিজ। নিজের বুকে এক সমান পাহাড় পাথর চেপে কাঁপা কাঁপা হাতে অনিমাকে ছাড়তে চেয়েও ছাড়তে পারছে না সে। ওর সারা শরীর কাঁপছে। আজ নিজের সন্তানকে বাঁচাতে ও নিজের প্রাণটাকেই এখানে ফেলে চলে যেতে হবে ওকে। আজ নিজের সন্তানকে বাঁচাতে ওর নিজের প্রাণটাকে এখানে ফেলে চলে যেতে হবে ওকে। নিজের বাঁচার কারণটাকেই এখানে ছেড়ে যেতে হবে, নিজের সর্বস্ব বিসর্জন দিয়ে দিতে হবে। কি করে করবে ও এই কঠিন কাজটা, কিভাবে করবে? এটুকু বলেই থেমে গেল আদ্রিয়ান। কণ্ঠস্বর আটকে আসছে ওর। সেই মুহূর্তের কথা ভাবলেও ওর দমটা আটকে আসে। অদ্রিজা তো স্তব্ধ হয়ে গেছে, ওর নিজেও কাছে। কতটা কঠিন মুহূর্ত একজন স্বামী আর একজন বাবার কাছে, যখন তাকে তার স্ত্রী আর সন্তানের মধ্যে একজনকে বেছে নিতে হয়। আদ্রিয়ান কি করেছিল, কাকে বেছেছিল? আদ্রিমা পুরো সুস্থ আছে, তার মানে কি সেদিন অনিমাকেই ছেড়ে এসেছিল আদ্রিয়ান? ওই বিস্ফোরণেই কি অনিমার সাথে শেষ হয়ে গেছিল অনি আদ্রিয়ানের প্রেম কাহিনী? অদ্রিজা হাত দিয়ে চোখের জল মুছে লম্বা একটা শ্বাস নিচ্ছে। ওর গলা কেঁপে কেঁপে উঠছে বারবার। এরপরে কি হয়েছিল সেটা জানার অনেক আগ্রহ থাকার পরও জিজ্ঞেস করার সাহস পাচ্ছে না, কারণ কোনো ভয়ঙ্কর শেষ শোনার সাহস নেই ওর। তাই জিজ্ঞেস করতে চেয়েও করতে পারছে না ভয়ে। আদ্রিয়ানও চুপ করে আছে আর এগুচ্ছে না। ওর চোখের কোণে হালকা জল জল করে থাকা জলটা 2 আঙ্গুল দিয়ে মুছে নিয়ে দীর্ঘশ্বাস নিয়ে কিছু একটা বলতে যাবে, তার আগেই মিষ্টি দৌড়ে এসে আদ্রিয়ানের কোলে হাত রেখে বলল, বাবাই আইসক্রিম খাবো, ওখানে এনেছে, ফুপা দেয় না, ফুপা পচা। আদ্রিয়ান উঠে মিষ্টিকে কোলে নিয়ে মিষ্টির চুলগুলোতে আঙ্গুল দিয়ে ঠিক করে দিতে দিতে বলল, কাউকে পচা বলতে হয় না মা, এই ঠান্ডার মধ্যে আইসক্রিম খাওয়া ভালো না, ফুপা তো তাই বারণ করেছে। মিষ্টি মুখ ফুলিয়ে বলল, কিন্তু আমি খাবো। আন্টি, বাবাইকে বলো না আমি খাবো। অদ্রিজা মুচকি হেসে বলল, খাবো তো সোনা, বাবা ঠিক দেবে। এরই মধ্যে অভ্র আর জাবিন এক প্রকার দৌড়ে এলো। জাবিন বলল, দেখ না ভাইয়া, কখন থেকে আইসক্রিম খাবে, কিন্তু তুই যদি বকিস তাই আমরা দেইনি। অভ্রও বলল, হ্যাঁ কখন থেকে বোঝাচ্ছি, কিন্তু আপনার মেয়ে তো কারো কথা শোনে না। বাপ মা যেমন, মেয়ে তো তেমনই হবে। জাবিন হেসে বলল, ভাবিও তো আইসক্রিম। আর কিছু বলার আগেই আদ্রিয়ান অদ্রিজার দিকে তাকিয়ে বলল, ওকে একটু আইসক্রিমের দোকানে নিয়ে যাব, তুমিও এসো।
অদ্রিজা ছোট্ট একটা শ্বাস নিয়ে মাথা নাড়ল। মিষ্টি হেসে দিয়ে আদ্রিয়ানের গালে একটা চুমু দিয়ে বলল, থ্যাংক ইউ। আদ্রিয়ান হেসে ফেলল। অভ্র একটু অবাক হওয়ার ভান করে বলল, বাপরে, আমার মামুনিটা তো দেখছে হেভি ইংলিশ বলা শিখে গেছে। জাবিন একটা ভাব নিয়ে বলল, এটা আমার ট্রেনিং, তাই না মা? মিষ্টি মানে হ্যাঁ বলল। আদ্রিয়ানের কথা না বেরিয়ে মিষ্টিকে নিয়ে চলে গেল। অভ্র জাবিন সাথে গেল। অদ্রিজা কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে ও ওদের পেছন পেছন গেল। আইসক্রিমের কাছে গিয়ে আদ্রিয়ান বাদে সবার জন্য আইসক্রিম চাইলো। জাবিন আর অভ্র আদ্রিয়ানকে একবারও বলল না খেতে, কারণ বলে লাভ হবে না, আদ্রিয়ান খাবে না। যার সাথে আদ্রিয়ান খাবে সে তো নেই, সে নেই। অদ্রিজা কিছু বলতে চেয়েও বলল না, তবে শুধু তাকিয়ে দেখছে এদের বন্ডিং। ডায়েরির প্রতিটা শব্দকে জীবন্ত দেখছে। শুধু একটা মানুষেরই অভাব আছে, অনিমার অভাব। তাই হয়তো সবটা ফাঁকা লাগছে অদ্রিজার। ইস, যদি এখানে অনিমা থাকতো কত সুন্দর হতো সবকিছু, সবটা দেখতে কতটা ভালো লাগতো। এসব ভাবতে ভাবতে বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অদ্রিজার ভেতর থেকে। হঠাৎ করেই কেউ একজন মিষ্টির চোখ ধরলো পেছন থেকে। মিষ্টি বলল, কে? বলে উঠতেই সবার চোখ পড়লো ওদিকে। আদ্রিয়ান অবাক হয়ে তাকিয়ে আছে। অভ্রার মুখে হাসি ফুটে উঠল। জাবিন তো খুশিতে চিৎকার করতে গিয়েও নিজেকে সামনে নিল। অদ্রিজা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর বয়সী একটা মেয়ে মিষ্টির চোখ ধরে রেখেছে। একটা লাল লং কুর্তি, কালো জিন্স পরে গলায় একটা কালো স্কার্ফ জড়িয়ে রেখেছে। পাশে একটা লাগেজ রাখা। মেয়েটা শ্যাম বর্ণের, মুখে দারুণ মিষ্টি একটা হাসি ঝুলে আছে। সেই হাসিতে দু গালে টোল পড়েছে। ডান গালের টোলটা বড় হলো, বা গালের টোলটা ছোট। বা গালের ঠোঁটের কাছাকাছি দিকটায় একটা তিল, মুখে সেই স্নিগ্ধতা। এরকমই এক রমণী বর্ণনা অদ্রিজা পড়েছে। এই সবকিছু যে ওর মনে গেঁথে গেছে। অদ্রিজার মুখ দিয়ে অস্ফুট স্বরে খুব আস্তে করেই অনিমা শব্দটি বেরিয়ে এলো। মিষ্টি সেই মেয়েটির হাত ধরেই যেন বুঝে গেল কে। খুশি হয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, মাম্মা। মেয়েটা হেসে দিয়ে মিষ্টির চোখ ছেড়ে ওকে করে নিল। মিষ্টিও মেয়েটার গলা জড়িয়ে ধরলো। মিষ্টি মেয়েটার গালে একটা চুমু দিল। মেয়েটাও মিষ্টির গালে একটা চুমু দিয়ে বলল, আমার সোনাটা আমাকে মিস করছিল বুঝি? মিষ্টি মাথা নেড়ে বলল, তুমি এত দেরি করলে কেন? মেয়েটা মুস্কি হেসে বলল, সরি সোনা, মাম্মার একটু আর্জেন্ট কাজ ছিল, তাই তো চলে যেতে হয়েছে। এবং মেয়েটা অভ্র আর জাবিনের দিকে তাকিয়ে বলল, কি কেমন আছো? জাবিন এগিয়ে এসে আলতো হাতে হাত করলো ওকে। দেন বলল, জানো কতটা মিস করেছিলাম তোমাকে? অভ্র বলল, কিন্তু আপনার তো কালকে আসার কথা ছিল, কি সারপ্রাইজ দিলেন? মেয়েটা মুস্কি এসে জাবিনকে নামিয়ে আদ্রিয়ানের দিকে তাকালো। আদ্রিয়ান এখনো অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার দিকে। মেয়েটা আদ্রিয়ানের কাছে গিয়ে ভ্রু নাচিয়ে বলল, কি মিস্টার, আমায় দেখে খুশি হওনি মনে হচ্ছে? একদিন আগে এসে অসুবিধায় ফেলে দিলাম বুঝি? আদ্রিয়ান কিছুক্ষণ অনিমার দিকে তাকিয়ে থেকে হেসে দিয়ে জড়িয়ে ধরলো মেয়েটাকে। মেয়েটাও ধরলো। অদ্রিজা নিশ্চিত হয়ে গেল এটা অনিমাই। তার মানে অনিমার কিচ্ছু হয়নি সেদিন, বেঁচে গেছিল। কিন্তু কি করে? কিছুক্ষণ পর অনিমাকে ছেড়ে আদ্রিয়ান বলল, আজকে কি করে? আজকে দিনটা থাকার দরকার পড়েনি, তাই চলে এলাম। আর আমি জানতাম তোমরা এই সময় এখানেই থাকবে, তাই সরাসরি এখানেই এলাম। আদ্রিয়ানের এখন ইচ্ছে করছিল অনিমাকে নিজের সাথে আরো কিছুক্ষণ জড়িয়ে রাখতে, আরো কথা বলতে, কিন্তু আপাতত সেটা সম্ভব নয় সবার সামনে। অনিমা সবার দিকে তাকিয়ে বলল, আইসক্রিম খাচ্ছিলে বুঝি? আমারটাও নাও। আর এই যে মিস্টার, আমি নেই বলে নিশ্চয়ই আপনিও আইসক্রিম নেননি। মামা আরে দুটো দাও তো। দোকানদার দুজনের হাতেই আইসক্রিম দিল। এরপর অনিমা মিষ্টির সামনে হাঁটু ভেঙে বসলো। দেন বলল, এই যে বাবার প্রিন্সেস, একটা দিন দিব্যি কাটিয়েছে মাকে ছাড়া, আর এখন মা এলো আপনি তো ঠিকভাবে পাত্তাও দিচ্ছেন না। মিষ্টি হেসে বলল, তোমার আগে আইসক্রিম খাবো। অনিমা আদ্রিয়ানের দিকে তাকালো। আদ্রিয়ান হেসে দিল। অনিমাও হেসে দিয়ে মিষ্টির নাক টিপে দিয়ে বলল, জিতবো তো আমি। বলেই আইসক্রিম খুলে দ্রুত খেতে শুরু করলো। আদ্রিয়ান কোমরে হাত দিয়ে অদ্রিজার দিকে তাকিয়ে বলল, এবার দেখে বলো তো কে মেয়ে আর কে মা, আলাদা করতে পারছো? অদ্রিজা তো এতক্ষণ ঘোরের মধ্যে ছিল। এতক্ষণ ওর মনে হলো না যে ডায়েরিতে যে ও যা যা পড়েছে সবটা চোখের সামনে দেখতে পাচ্ছে। আদ্রিয়ানের ডাকে হুশ এলো ওর। অনিমা অদ্রিজাকে চিনতে না পেরে ভ্রু কুঁচকে আইসক্রিম খেতে খেতে বলল, এটা কে? আদ্রিয়ান এরপর অনিমাকে অদ্রিজার সাথে আর অদ্রিজাকে অনিমার সাথে আলাপ করিয়ে দিল। আদ্রিয়ান বলল, তোমার এই ডায়েরিটা পুরোটাই পড়েছে ও, আর বাকি অংশ কিছুটা শুনেছে। অদ্রিজা অনিমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ ম্যাম, প্রত্যেকটি লাইন ফিল করছি আমি। মনে হচ্ছিল সবটা আমি প্রত্যক্ষ দর্শন করছি, কিন্তু আপনি সেদিন কি করে বেঁচেছিলেন
সেটা এখনো। সেদিনের কথা মনে পড়তেই অনিমার মুখটা অন্ধকার হয়ে গেল। আদ্রিয়ান অনিমা একে অপরের দিকে তাকিয়ে একটা লম্বা শ্বাস নিল। অনিমা বলল, বলবো আইসক্রিমটা শেষ করি। এরকম নানা রকম কথা বলতে বলতে সবাই আইসক্রিম খাওয়াটা শেষ করলো। আইসক্রিমটা শেষ করে অনিমা জাবিনের দিকে তাকিয়ে বলল, তোমরা মিষ্টিকে নিয়ে ওই মাঠের দিকটায় নিয়ে খেলো, আমরা আসছি। অভ্র জাবিন মিষ্টিকে নিয়ে চলে গেল। আদ্রিয়ান, অনি আর অদ্রিজা সেই বেঞ্চটায় বসলো। অদ্রিজা কৌতূহল নিয়ে দুজনের দিকে তাকিয়ে আছে, বাকিটা শুনবে বলে। আদ্রিয়ান অদ্রিজার দিকে তাকিয়ে বলল, সেদিন আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিন ছিল। সবচেয়ে ভয়াবহ অনুভূতির সাথে পরিচিত হয়েছিলাম সেদিন আমি। নিজের স্ত্রী আর সন্তানের মধ্যে কোনো একজনকে বেছে নিতে হবে, সেটা ভাবলেও তো বুক কেঁপে ওঠে। আর আমি তো ফিল করেছি আমি পারছিলাম না আমার জান পাখিকে ছেড়ে আসতে। ও বারবার বলছিল ওকে ছেড়ে চলে যেতে, কিন্তু আমার হাত পারছিল না ওকে ছাড়তে। কিন্তু সময় ক্রমশ কমছিল। অনিয় এর মধ্যে অজ্ঞান হয়ে গেল। আমার মেয়েটা চিৎকার করে কাঁদছিল। তখনকার মতো অসহায় নিজেকে কখনো মনে হয়নি। মনে হচ্ছিল আমি একজন অযোগ্য স্বামী, অযোগ্য বাবা, যে পারছে না নিজের স্ত্রী সন্তানকে বাঁচাতে। আদ্রিয়ানের কণ্ঠস্বর কাঁদছে, অনিমারও চোখ ছলছল করে উঠছে। সেই দিনটা যে বড্ড বেশি বিষাক্ত ছিল। আদ্রিয়ান আরো গভীর শ্বাস ফেলে বলল, সেদিন অনির কসমের জন্যে আর আমার সন্তানের জীবনের জন্যে নিজের সর্বস্ব বিসর্জন দিতে প্রস্তুত হয়ে, নিজেকে জীবন্ত লাশ করতে প্রস্তুত হয়ে অনিকে ছেড়ে যাওয়ার জন্যে মনকে তৈরি করছিলাম, কিন্তু কিছুতেই পারছিলাম না আমি। কিন্তু তখনই আল্লাহর রহমত হয়ে অভ্র এসে হাজির হয় সেখানে। এসে হাঁপাতে হাঁপাতে বলেছিল, স্যার বেবিকে আমায় দিন, ম্যামকে আপনি নিয়ে আসুন। আমি কিছু না ভেবে দ্রুত বেবিকে ওর হাতে দিয়ে অনেকে কোলে তুলে বেরিয়ে এসেছিলাম। আমরা বেরোনোর 30 সেকেন্ডের মধ্যেই গোটা হসপিটালটা ব্লাস্ট করে সেদিন। আর আমরা জীবনের ভয়ঙ্কর একটা মুহূর্ত থেকে নিজেদেরকে বের করে আনতে পারি। আসলে অবরোড ফ্ল্যাট হসপিটাল থেকে কাছে ছিল। অনেকটা ব্লাস্টের খবর পেয়েই ও চলে আসে। প্রথমে পুলিশ ওকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না, কিন্তু পরেও জোর করে ঢুকে পড়ে ভেতরে, কারণ ভেতরে আমরা ছিলাম। ভাগ্যিস ও এসছিল, না হলে। এটুকু বলেই থেমে যায় আদ্রিয়ান। অনিমা বলতে শুরু করে, জ্ঞান ফিরে নিজেকে অক্ষত দেখে ঘাবড়ে গেছিলাম। তবে কি আদ্রিয়ান আমার মেয়েকে ফেলে এসেছিল? কিন্তু আমার পাশে আমার মেয়ে হাসি মুখে হাত পা নেড়ে খেলতে দেখে আমি স্বস্তি পাই। এরপর সবটা শুনে বেশ অবাক হই। ভাবতেও পারিনি আমি বেঁচে থাকবো, আমার স্বামী, মেয়ে, পরিবারের সাথে জীবন কাটাতে পারবো। সেদিন আদ্রিয়ান আমাদের দুজনকে জড়িয়ে ধরে প্রচুর কেঁদেছিল। ওই রকম ভাবে কাঁদতে এর আগে দেখিনি আমি। সবটা শুনে লম্বা এক শ্বাস নিল অদ্রিজা। হঠাৎ কিছু একটা ভেবে অদ্রিজা বলল, কিন্তু ওইরূপ ওর কি হয়েছিল? আদ্রিয়ান এবার চোখ মুখ শক্ত করে বলল, হসপিটাল থেকে বেরানোর পরই ওকে পুলিশ ধরে নেয়, কারণ চারপাশে পুলিশ ঘিরে ছিল। ও এবার আর পালাতে পারেনি, কারণ এবার ওকে শিকলে বেঁধে আটকে রাখা হয়েছিল, আর সেটা ইনশিওর করেছিলাম আমি। এরপর কোর্টে ওর ফাঁসির রায় হয়। রায় শুনেই ও ডেসপারেট হয়ে গেছিল। ভরা আদালতেই আমায় আর অনেকে অ্যাটাক করতে আসে, কিন্তু মাঝখানে অজ্ঞান হয়ে যায়। আর যখন জ্ঞান ফেরে তখনও পাগল হয়ে যায়। সিদ্ধান্ত হয় যে ওকে সুস্থ করে রায় কার্যকর হবে। প্রায় 1 বছর পাগলাগারদে রাখার পর ও সুস্থ হয়, আর এরপর ওকে ফাঁসি দেওয়া হয়। অদ্রিজা একটা স্বস্তির নিঃশ্বাস ফেল। যাক, ওই জঘন্যতম লোকটার একটা শাস্তি তো হয়েছে। অদ্রিজা বলল, বাই দ্য ওয়ে, কোথায় গিয়েছিলে তুমি? অনিমা মুখে হাসি রেখেই বলল, আমাকে কলকাতা যেতে হয়েছিল 1 সপ্তাহের জন্য। একটা ট্রেনিং ছিল মেডিকেল গ্রাউন্ডের। আদ্রিয়ান এবার উঠে দাঁড়িয়ে বলল, সন্ধ্যা হয়ে গেছে, আমাদেরকে যেতে হবে এখন। অনিমা উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, তোমার সাথে কথা বলে ভালো লাগলো। অদ্রিজা হেসে দিয়ে বলল, তোমার সাথে কথা বলেও দারুণ লাগলো। তুমি জানো, ডায়েরিটা পড়ে ইচ্ছা করছিল আপনাকে দেখার। ভাগ্যিস আপনি একদিন আগে ফিরে এলেন, না হলে আপনাকে না দেখার আফসোস সারা জীবন থেকে যেতাম। অনিমা মুচকি হেসে অদ্রিজাকে হাক করলাম। এরপর ওরা 3 জন মিলে এগিয়ে গেলাম। অদ্রিজা মিষ্টিকে কোলে নিয়ে আদর করে ওদের বিদায় দিল। ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে লম্বা একটা শ্বাস পেল অদ্রিজা। এই কয়দিনে এই আশ্রমে এসে একটা দারুণ কাজ হয়েছে। এক অসাধারণ বাস্তব প্রেমের কাহিনী জানতে পেরেছে। ভালোবাসার নতুন এক সংজ্ঞা শিখেছে।
গোটা বাড়িতে আজ আনন্দ। অনিমা তো আবরার ম্যানশনে পান হয়ে গেছে। ও না থাকলে কারোরই ভালো লাগে না, কিন্তু ও থাকলে সবটাই শান্তি। আজ মিষ্টিকে ওর দাদা দাদি নিয়ে গেছে তাদের রুমে। মিষ্টি দিদার গল্প শুনবে, তাই আর কোনো আপত্তি করেনি। অনিমা ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুলে চিরুনি চালাচ্ছে। হঠাৎ করে পেছন থেকে আদ্রিয়ান জড়িয়ে ধরল ওকে। অনিমা মুচকি এসে আদ্রিয়ানের হাতের উপর হাত রাখল। আদ্রিয়ান অনিমার কাঁধে থুতনি রেখে বলল, জানো কতটা মিস করেছিলাম তোমাকে। বলেই সে লকেটটা অনিমার গলায় পরিয়ে দিয়ে ওর কাঁধে একটা চুমু এঁকে দিল। আদ্রিয়ান অনিমাকে নিজের দিকে ঘুরিয়ে বলল, আমারটা কোথায়? অনিমার টেবিল থেকে সেই কালো ঘড়িটা বার করে আদ্রিয়ানের হাতে পরিয়ে দিল। আদ্রিয়ান অনিমার কোমর ধরে নিজের দিকে টেনে বলল, এরকমটা কেন করম? কোথাও গেলেই লকেটটা খুলে আমায় দিয়ে যাও, আর ঘড়িটা নিজে রেখে দাও। অনিমা আদ্রিয়ানের কাঁধে হাত রেখে বলল, আমাদের একে অপরের ভালোবাসার জিনিস এগুলো, তাই এভাবে পাল্টে নিয়ে নিজের কাছে রাখি, যাতে তোমার সাথে না থেকেও তোমাকে ফিল করতে পারি। মা মিষ্টিকে আজ তার রুমে কেন নিয়েছে বলো তো? অনিমা ভ্রু নাচিয়ে বলল, কেন? আদ্রিয়ান অনিমাকে হুট করেই বলল, মুখে বলে কি লাভ, চলো প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আদ্রিয়ান, এক বাচ্চার বাবা হয়েও তোমার এসব দুষ্টুমি গেল না, নামাও। তুমি বললেই নামাতে হবে নাকি? বলেই অনিমাকে আর কিছু বলার সুযোগই দিল না আদ্রিয়ান। এতদিন পর নিজের জান পাখিকে কাছে পেয়ে সমস্ত ভালোবাসা উজাড় করে দিল তাকে। আবরার মেনশনে সবাই হইচই করছে। অনিমার বাড়ি থেকেও সবাই এসেছে আজ, কারণ তাদের আজ সকলের আদরের মিষ্টির জন্মদিন। আজকে মিষ্টির 3 বছর পূর্ণ হলো আজ। সকলে মিলে মিষ্টির বার্থডে সেলিব্রেট করলো। নূরও এসেছে আজ। নীরব বড় হয়ে গেছে অনেক। নূরকে দেখলে আজও একটা চাপা দীর্ঘশ্বাস বেরোয় অনিমার ভেতর থেকে। নূরের জায়গায় অন্য কেউ থাকলে অনিমার দিকে আঙ্গুল তুলে হয়তো বলতো, আমার সব দুর্ভাগ্যের জন্য যাই তুমি, শুধুই তুমি। কিন্তু নূর তো উল্টো ওকেই বুঝিয়েছে। নূরের এরকম আচরণ অনিমার অপরাধ বোধ 1000 গুণ বাড়িয়ে দেয়। এসব ভেবেই নূরের কাছে গিয়ে নূরকে জড়িয়ে ধরল অনিমা। নূর প্রথমে অবাক হলো, পরে নিচেও ধরল। এরপর স্বাভাবিকভাবে কিছুক্ষণ কথা বলল। সকলে মিলে অনেক আনন্দের পর রাতের খাবার খেয়ে অনির বাড়ির লোকেরা সবাই চলে গেল। অভ্র জাবিন আজ এখানে থেকে গেল। রাতে মিষ্টি দুধ খাবে না বলে জেদ ধরেছে। আদ্রিয়ান সারা রুম হেঁটে হেঁটে মিষ্টিকে দুধ খাওয়ানোর চেষ্টায় আছে। অনিমা খাটে পা দুলিয়ে সবটা দেখছে আর হাসছে। আদ্রিয়ান বিরক্ত হয়ে অনিমার দিকে তাকিয়ে বলল, হাসবে না একদম, তোমার মেয়ে একদম তোমার মতো হয়েছে। ভালো জিনিস সবসময় জোর করে খাওয়াতে হবে। অনিমা মুখ ভেঙচি দিয়ে বলল, মোটেও না, আমি না খেতে চাইলেও তোমার এক ধমকে লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিই, কিন্তু তোমার মেয়ের কিছুতেই কিছু হয় না, একদম তোমার মতো হয়েছে, ঘাড়তেরা। আদ্রিয়ান চোখ ছোট ছোট করে বলল, আমি ঘাটতেরা? ওয়েট, আগে দুধ খাইয়ে ওকে ঘুম পাড়াই, পরে তোমাকে দেখছি। আদ্রিয়ান এবার মিষ্টিকে ধরে বলল, ভালো মেয়েরা দুধ খেয়ে নেয়, তুমি আমার ভালো মেয়ে না? মিষ্টি জেদ ধরে নাক ফুলিয়ে বলল, মাম্মা তো খাই না, মাম্মা কি ভালো মেয়ে না? আদ্রিয়ান এবার অনিমার দিকে ডেভিল টাইপ হাসি দিয়ে তাকালো, আর অনিমা অসহায় দৃষ্টিতে তাকালো আদ্রিয়ানের দিকে। তারপর আদ্রিয়ান বলল, একদম তোমার মাম্মামও খাবে, দেখো। আদ্রিয়ান মনিকে কল করতে কিছুক্ষণের মধ্যে মনি দুধ নিয়ে এসে দিয়ে চলে গেল। অনিমা দাঁতে দাঁত চেপে তাকালো নিজের মেয়ের দিকে। আদ্রিয়ান অনিমার হাতে গ্লাসটা ধরিয়ে দিয়ে বলল, বেবি শেষ করে ফেলো তো, তুমিও না ভালো মেয়ে, তোমার মেয়ে বিশ্বাস করবে না তাহলে? অনিমা বিরক্তি নিয়ে একবার আদ্রিয়ানের দিকে তাকিয়ে মিষ্টির দিকে তাকাতেই মিষ্টি হেসে বলল, একটোকে। আদ্রিয়ান শব্দ করে হেসে দিল। অনিমা বেজারি আর কি করবে, অসহায় বাচ্চার মতো কোনো উপায় না পেয়ে নাক চেপে দুধটা শেষ করলো। তবুও মিষ্টি জেদ ধরে খাবে না। অনিমা এবার হেসে দিয়ে বলল, ঠিক হয়েছে, যেমন বাপ তার তেমন মেয়ে। আদ্রিয়ান অনেক কষ্টে মিষ্টিকে ধরে সব আজগুবি লজিক থিওরি দিয়ে পটিয়ে দুধটা খাইয়ে দিল মিষ্টিকে। এরপর ওকে বুকে নিয়ে শুয়ে পিঠ চাপড়ে গল্প বলতে বলতে ঘুম পাড়িয়ে দিল। অনিমা এতক্ষণ মুগ্ধ দৃষ্টিতে দেখছিল বাবা আর মেয়েকে। এই দুইজন মানুষের মধ্যেই তো ওর সব সুখ নিহিত। আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে বলল, চলো বেলকনিতে যাই। অনিমা মাথা নাড়ল। দুজনেই ব্যালকনির ফ্লোরে বসে জ্যোৎস্না বিলাস করছে, কিন্তু কেউ কিচ্ছু বলছে না। আদ্রিয়ানের পরনে শুধু একটা জিন্স আছে। নীরবতার মাঝে হঠাৎ অনিমা বলল, সেদিন যদি অফ্র না আসতো তাহলে কি করতে তুমি? আদ্রিয়ান অনিমাকে নিজের সাথে চেপে ধরে বলল, আমি জানি না, আমি ওই ভয়ঙ্কর মুহূর্তটা মনেও আনতে চাই না। সেদিন অভ্র না আসলে যদি আমি তোমাকে ফেলে চলেও আসতাম, তবুও আমি জীবিত থাকতাম না জান পাখি। তোমার দেওয়া কথা রাখতে হয়তো
আমার শ্বাস চলতো, হয়তো সব দায়িত্ব পালন করে বৃষ্টিকে মানুষ করতাম, কিন্তু আমার ভেতরে প্রাণ থাকতো না। কারণ আমি আগেও বারবার বলেছি, তুমি আমার প্রাণ ভোমরা, আমার শ্যামাঙ্গী, আমার জান পাখি, আমার মায়াবিনী। অনিমা শক্ত করে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে বলল, এত কেন ভালোবাসো আমায়? কারণটাই তো আজও খুঁজে পাইনি, শুধু এইটুকুই জানি, ভালোবাসি, খুব ভালোবাসি। অনিমা কিচ্ছু বলল না। আদ্রিয়ানের উন্মুক্ত বুকে মাথা রাখলো সে। আদ্রিয়ানও নিজের বুকের সাথে চাপটে ধরল ওকে। অনিমা মনোযোগ দিয়ে শুনছে আদ্রিয়ানের হৃদস্পন্দন। এই হৃদস্পন্দনটা একটা কথাই বলছে তাকে, ভালোবাসি তোকে, ভালোবাসি তোকে, শুধুই ভালোবাসি তোকে। অনিমা খেয়াল করো, ওর মনের কোনো এক কোণে এই একই শব্দ স্পন্দিত হচ্ছে বারবার। হ্যাঁ, ভালোবাসি তোকে, বড্ড বেশি ভালোবাসি তোকে। হয়তো তখনই তাদের দুজনের মনে একটা গান বেজে উঠল। কি করে বল তোকে বোঝাই, হৃদয় জুড়ে তুই শুধু একাই, দুটি চোখে তোরই ছবি ভাসে দিবানিশি, তোকে অনেক ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি, বড় বেশি ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি। হ্যালো বন্ধুরা, এতদিন পর্যন্ত আমাদের সঙ্গে, আমাদের নিঃস্বার্থ ভালোবাসা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি অর্থাৎ নিঃস্বার্থ ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন রোমান্টিক গল্পগুলো শোনার জন্য। সকলকে আবারও ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।